যে বিএনপি তার চাঁদাবাজির ঘটনা তার কানে আসতেছে, সে তাকে সাসপেন্ড করতেছে, কিন্তু ঘটনা হইতেছে যে আমি এটাকে তখনই কাউন্ট করতাম যখন আর বিএনপির চাঁদায় কেউ ভয় না পাইতো। কিন্তু আপনি বিশ্বাস করেন, আপনি মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত মানুষজন কিন্তু বিএনপির লোকের ফোনে, ইমেইলে, মুখের কথায় ভয় পাইতেছে, পকেট থেকে টাকা দিচ্ছে কিন্তু, এবং এনসিপি যত দিচ্ছে তার 10 গুণ দিচ্ছে। প্রশ্নটা আসলে মানে উনাদের কথা শুনতেছে না, যাদের কথা শুনতেছে তারা কি বিএনপি? এই মানে এই সিলেটের পাথরগুলি কি বিএনপির লোকেরা তুলছে না? সবাই জড়িয়ে আছে। ঘটনাটা হচ্ছে প্রশাসনটা এখানে কেন আপনার ব্যর্থ হচ্ছে, কারণ বিএনপি ভয় পায় প্রশাসন না, বিএনপি না, এখানে তো বিএনপি শুধু জড়িত না। আপনাকে আমি আমার নির্বাচনী এলাকার কথাই আপনাকে একটা না, আপনি জাফলুকের কথা আগে কর, জাফলুকের কথা আগে কর, এবং সিলেটের কথা সবাই জড়িত, সিলেটের কথা আপনার জামাতে ইসলাম জড়িত, এই সবার মধ্যে এই সবার মধ্যে বড় ভাগটা কার লায়ন শেয়ার না, বড় ভাগ তো স্বাভাবিক, এখানকার কার ভাগ বড় কার ছোট আমি বলতে পারবো না, কিন্তু কথা হচ্ছে আপনি বলবেন না সেটা বলেন, পারবেন না কোন কেন? এটার সাথে সবাই জড়িত হওয়ার কারণেই আপনার প্রশাসন এই ব্যাপারে প্রয়োজনীয় আসলে পদক্ষেপ নিতে পারে না। আচ্ছা আমি ভাইগা বলি, সবাই বলতে এই সবার মধ্যে কি বিএনপি উচিত ছিল? এই সবার মধ্যে কি বিএনপি আছে? এই সবের মধ্যে হ্যাঁ, আপনি যে সবাই জড়িত বলতেছেন, এই সবার মধ্যে বিএনপি আছে? না, ওইখানে সিলেটের ঘটনা, সিলেটের ঘটনা নাহলে তো বিএনপির লোককে বহিষ্কার করেছে না, আওয়ামী লীগের জামাতের একজন চেয়ারম্যানকে আপনার গ্রেফতার করেছে না। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে আপনার বিএনপি জামাত এটা যখন মূল শক্তি ধরেন, এরা তার সাথে জড়িত ছিল। এটা তো আমি তো আপনার গণমাধ্যমের খবর অনুযায়ী এইটা তো আমরা সারফেসে আসে বলে জানি, যে কারণে সারা দেশের বালু, সারা দেশের পাথর এইভাবেই তোলা হইতেছে না। আপনারা কি এখনো মনে করতেছেন যে প্রশাসনটা আসলে, আওয়ামী লীগ তো এখন আর নাই, তো প্রশাসনটা কি আসলে বিএনপির কবলে চলে গেছে বলে আপনি মনে করতেছেন? যে মাঠে যারা এসপি ওসি আছে বা যারা ডিসি বা টিএনও আছে তারা আসলে বিএনপির লোক, এরকম কি মনে করতেছেন আপনারা? নিউ ইয়র্কের জ্যাকসন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। জুলাই সনদ প্রশ্নে এখনও পুরোপুরি ঐকমত্যে আসতে পারেনি জুলাই আন্দোলনের মিত্ররা, তবে তার চেয়েও যে বিষয়টি আশঙ্কা সেটি হচ্ছে যে অনেকগুলো দলের ভেতরেই নানা ধরনের বিভেদ দেখা যাচ্ছে, বিভেদের সুর এখন সারা দেশে, অনেকের মনে শঙ্কা নির্বাচন সময় মতো হবে কিনা, হলে সেটা কোন নির্বাচন সময় মতো হলেও সেটি একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে কিনা সে নিয়েও রয়েছে নানা রকম প্রশ্ন। এইসব প্রশ্নের উত্তর পেতে আজ আমাদের সঙ্গে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জ ৩ অর্থাৎ সদর আসনের সাবেক সংসদ সদস্য জনাব হারুনুর রশিদ। জনাব হারুনুর রশিদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। অনেকদিন পর আপনার সাথে দেখা হলো, আপনাকে আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন আপনার সময়ের জন্য। আপনাকে ধন্যবাদ এবং আপনার টেলিভিশনকেও ধন্যবাদ। আমাদের সাথে আরও থাকছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জনাব আরিফুল ইসলাম আদিব। জনাব আরিফুল ইসলাম আদিব, আপনাকে আপনার সময়ের জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই। হারুন ভাই, আপনি অনুমতি দিলে আমি প্রথম প্রশ্ন একটু আদিবকেই করতে চাই, আদিবকে একটু জানতে চেয়ে তারপর আপনার কাছে একটু আসি। জি জনাব আরিফুল ইসলাম আদিব, আমার কতগুলো প্রশ্ন রয়েছে প্রথম পর্বে, গুচ্ছ প্রশ্ন বলা যেতে পারে, আপনি যদি ছোট ছোট করে একটু জবাব দেন। একটি প্রশ্ন হচ্ছে যে আপনাদের মানে যখনই আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল তখন একটি কথা হয়েছিল যে জাতীয় নাগরিক পার্টির একটি পার্টি কাউন্সিল হবে, আপনাদের পার্টি কাউন্সিলটা আসলে কবে, মানে ঠিক হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। আমাদের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি 1 বছরের জন্য গঠিত হয়েছে। আমরা 28শে ফেব্রুয়ারি আমাদের যাত্রা শুরু হয়েছে, আগামী 26 সালের ফেব্রুয়ারিতে আমাদের 1 বছর পূর্ণ হবে। ফেব্রুয়ারিতে 1 বছর পূর্ণ হওয়ার পরবর্তীতে তারপরে আমাদের হচ্ছে কাউন্সিল অনুষ্ঠিত হবে। ওকে, আপনারা 1 বছর পূর্ণ করে তারপর পার্টির কাউন্সিল করবেন, এর আগে আর পার্টির কাউন্সিল হওয়ার মানে এর মধ্যে আর পার্টির কাউন্সিল হওয়ার কোনো সম্ভাবনা নাই? জি। আচ্ছা, আপনাদের 5 শীর্ষ নেতাদের, মানে যারা কক্সবাজারে গিয়েছিলেন 4 জন, তো অনেকেই শীর্ষ নেতা, আরেকজন শীর্ষ নেতার পরিবার, এবং তাদেরকে শোকজ দেওয়া এবং শোকজ প্রত্যাহার করা, সেটি আপনারা কেন করলেন? মানে তাদেরকে শোকজই বা কেন দিলেন, শোকজটা প্রত্যাহার কেন করলেন? তাদের যুক্তি যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য হয় তাহলে তো আপনারা সেটি রাখতেই পারতেন, শোকজ প্রত্যাহারটা কেন? এটি কি কোনো চাপের মুখে? না, এখানে যদি চাপের মুখে আপনি যে প্রশ্নটি করছেন, আমি মনে হয় একটু সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে, তারপরে বলতেছি। সেটি হচ্ছে যে এখানে আমাদের প্রথমত যে বিষয়টি এখানে দেওয়া হয়েছে সেটি ছিল যে
5ই আগস্ট গণ অভ্যুত্থান যে দিবস এবং ঐতিহাসিক দিন, আসলে আপনি যদি গণ অভ্যুত্থানকে ইমেজ আকারে দেখেন, ইমেজ আকারে দেখলে অ্যাবসলিউটলি অভ্যুত্থানের মূল যারা নেতৃত্ব ছিল, বিশেষ করে আপনি হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, নাহিদ বা অন্যান্য সবার যে নামটা আসে, সেই জায়গা থেকে গণ অভ্যুত্থানের দিন একই দিনে যখন তারা ওই অনুষ্ঠান না করুক কিন্তু একটা সফরে যায়, ব্যক্তিগত সফর তারা যেটা ব্যাখ্যা করেছে ব্যক্তিগত সফরের জায়গায়, সেই জায়গা থেকে এই তথ্যটি যখন সাধারণ শহীদ পরিবার কিংবা আহত কিংবা অন্যদের ভিতরে আসে এবং রাজনীতি যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করছেন তাদের মধ্যে একটা তাদেরকে রাজনৈতিক সচেতনতা কিংবা রাজনৈতিক প্রজ্ঞার জায়গায় কিছুটা প্রশ্ন আসে। ফলশ্রুতিতে সেই জায়গাটি কেন তারা রাজনৈতিক প্রজ্ঞার জায়গাটি হচ্ছে তারা খেয়াল করেননি, মূলত সেই জন্যই মূলত তাদেরকে এই শোকজটা দেওয়া হয়েছে। পরবর্তীতে তারা যখন এই বিষয়টিতে তারা সন্তোষজনক অ্যান্সার করেছেন, তার পরবর্তীতে তাদেরকে সেই শোকজটি প্রত্যাহার করা হয়েছে। আপনি যেখানে যেটি বলছেন যে চাপের কারণে দেওয়া হয়েছে কিনা, এটি আসলে কোনোভাবেই চাপের কারণে শোকজ প্রত্যাহার করা হয়নি। যদি চাপের কারণে প্রত্যাহার করা হতো তাহলে তো শোকজটা অ্যাড্রেস করাই হতো না, যে তাদেরকে যে শোকজটা দেওয়া হয়েছে এবং সেটা প্রকাশ্যে দেওয়া হয়েছে সেটা কিন্তু অ্যাড্রেস করা হতো না। এবং এখানে আরেকটি বিষয় সেটি অ্যাড্রেস হয়েছে, সেটা হচ্ছে যে নাগরিক পার্টি প্রথম থেকেই দলের ভিতরে গণতান্ত্রিক চর্চা এবং সর্বোচ্চ নেতৃত্বদেরকে তাদের সামাজিক প্রভাব কিংবা হচ্ছে দলের বাইরে যতই প্রভাব থাকুক না কেন তাদেরকে জবাবদিহিতার মুখোমুখি করা এবং যে কোনো জায়গায় সেটা দলের অভ্যন্তরীণে এবং হচ্ছে দলের পাবলিকলি যদি কোনো প্রশ্ন ওঠে সেটা তাকে জবাবদিহিতা, তার কাছে ব্যাখ্যা চাওয়া, সেটি কিন্তু আমাদের ধারাবাহিকভাবে চলমান রয়েছে এবং এটি সামনেও আগামীতে জাতীয় নাগরিক পার্টির যে কোনো নেতৃত্বের ক্ষেত্রে জবাবদিহিতা এবং প্রশ্ন রেখে যাওয়ার বিষয়ে। জনাব আরিফুল ইসলাম আদিব, আপনি যেটি বলছিলেন যে গণ অভ্যুত্থানের মূল নেতৃত্বের যেহেতু তারা অংশ ছিলেন, সেহেতু গণ অভ্যুত্থানের স্মরণকালের দিনটিতে, যেটিতে আসলে গণ অভ্যুত্থান সফল হয়েছিল বা শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করতে হয়েছিল, পালিয়ে যেতে হয়েছিল, সেই দিনটিতে তারা ব্যক্তিগত সফরে গিয়েছিলেন বলে সেটি আসলে কারণটি জানতে তাদেরকে আসলে শোকজ লেটার দেওয়া হয়েছিল। এখন সেই কারণটি তো আর সরে যায় নাই, তারা ব্যক্তিগত যেই কথাই বলুন না কেন সেই কারণটি তো থাকে যে 5 আগস্ট তারা ঢাকা না থেকে বা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে না থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি অংশ সেখানে চলে গেছিলেন এবং তারা যেহেতু প্রকাশ্যে গিয়েছেন তারা আসলে এটি জানাতেও চেয়েছিলেন যে তারা এটি চলে গেছেন। এদের মধ্যে থেকে একজন আবার এদের মধ্যে একজন না, কক্সবাজার গ্রুপের বাইরের আরেকজন শীর্ষ নেতা এটিকে আবার প্রকাশ্যে সেটিকে বয়কটও করেছেন। সুতরাং এটি একটি তথ্য, কিন্তু এখন তারা যদি কোনো একটি শোকজের জবাব দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করে থাকে তাহলে শোকজটি গৃহীত হবে মর্মে আপনারা নিতে পারতেন। পুরো শোকজটিই প্রত্যাহার করা হলো, এটি কোনো ইঙ্গিত বহন করে কিনা আপনি যদি একটু কথায় বলেন। কারণ আমার কাছে মনে হয়েছে যে আপনারা শোকজটি দিয়েছেন একটা পপুলিস্ট জায়গা থেকে, আবার শোকজটি প্রত্যাহারও করেছেন একটি চাপের মুখে একটি এই জায়গা থেকে। আপনারা আসলে এখনো এনসিপি আপনারা জানেন না আপনারা কোথায় আছেন, কোথায় যাচ্ছেন। এটি একজন সাংবাদিক হিসেবে আমার ধারণা। না, আপনার এই ধারণাটি মোটেই ঠিক না। কারণ হচ্ছে যে আমরা স্পষ্ট বলেছি যে আমরা কোথায় যাব, আমাদের রাজনৈতিক কি গন্তব্য সেটি কিন্তু ইতিমধ্যে সুস্পষ্ট। আমরা এই রাজনৈতিক গন্তব্যের জায়গায় আমরা কিন্তু বারবার বলেছি যে আমরা বাংলাদেশে আইনের শাসন, নাগরিক, বাংলাদেশের মানুষের জনগণের নাগরিক যে অধিকার, সে অধিকার এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এখানকার যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থার পরিবর্তন এবং এখানকার রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, এই দুইটা জায়গায় কিন্তু পরিবর্তন আমরা দৈর্ঘ্যবাদী আমরা চাই। সেই জায়গা থেকে কিন্তু আমরা বলেছি যে আমরা এখানকার মনে করি বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক এবং যে সংকট এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেক্ষেত্রে সমাধান হচ্ছে নতুন সংবিধান এবং আমরা সেক্ষেত্রে স্লোগানও সেই বিষয়টি নিয়ে আসছি। ফলশ্রুতিতে আমরা আমাদের রাজনৈতিক লক্ষ্য নিয়ে স্থির। আপনি বরঞ্চ এখানে আপনি যেই প্রশ্নটি করছেন সেখানে এইটার কিছুটা আপনি হয়তোবা বলতে পারেন, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের এখানে দীর্ঘদিন আন্দোলনের মাধ্যমে এখানে উঠে আসা অধিকাংশ নেতৃত্ব, ফলশ্রুতিতে আন্দোলন এবং অ্যাক্টিভিজমের সময় যেটা থাকে সবসময় যে লিডারশিপ তাদেরকে সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক একুরেসি কিংবা হচ্ছে পলিটিক্যাল কারেক্টনেসকে সবসময় প্রমাণ করতে হয়, যেটা গতানুগতিক যারা রাজনৈতিক দল আকারে করেন দীর্ঘদিন তারা কিন্তু এই কারেক্টনেসটা কিন্তু অনুভব করে না। ফলশ্রুতিতে আমাদের এই যে অ্যাক্টিভিজমের জায়গা থেকে রাজনৈতিক ট্রান্সফরমেশনটা, রাজনৈতিক ব্যক্তি হয়ে ওঠা, রাজনৈতিক দল আকারে হচ্ছে হাজির হওয়া, সেই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে হয়তো আরেকটু সময় লাগবে। আমি অবশ্য আপনাকে ঠিক বুঝলাম কিনা আমি বুঝলাম না, আমি পরবর্তী প্রশ্নে যাই, কারণ এটা বুঝতে হয়তো আমার সময় লাগবে। আপনি যেভাবে বলছেন সেটা পরবর্তী প্রশ্নে আমরা দেখলাম যে আপনাদের একজন কেন্দ্রীয় নেতা জনাব মাহিন সরকারকে উনি দাবি করছেন যে ওনাকে কোনো ধরনের শোকজ ছাড়াই ওনাকে আসলে বহিষ্কার করা হয়েছে। এই বিষয়টি প্লাস
কয়েকদিন আগে আপনাদের সাবেক সহযোদ্ধা বর্তমানে উপদেষ্টা জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে কেন্দ্র করে চাঁদার কাহিনী, তার আবার কোনো একটা জায়গায় খেতে যাওয়া না যাওয়া ইত্যাদি নিয়ে আসলে নানা ধরনের কথা হচ্ছে। এনসিপি কি ভিতরে ভিতরে কয়েকটি উপদলে বা ভাগে বিভক্ত হচ্ছে? না, এনসিপি কোনোভাবেই কোনো উপদল কিংবা হচ্ছে ভাগে বিভক্তি হয়নি। এটি যেটি হচ্ছে যে সাধারণত আমরা যেটা বলে আসছি, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এই প্রথম যৌথ নেতৃত্ব এবং হচ্ছে কোনো একক নেতৃত্বকে কাল টাকারে হাজির করে সকল সিদ্ধান্ত গ্রহণ কিংবা সকল কথা, সর্বশেষ কথা তার মুখ থেকে আসার যে সংস্কৃতি আমাদের এখানে চলে আসে, সেটির বাহিরে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার জবাবদিহিতা গ্রহণের সেই চর্চাটা আছে। সেটার কিন্তু আবার আপনি বলতে পারেন যে কিছুটা জায়গায় সেটা হচ্ছে যে যখন একইভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সেক্ষেত্রে সবাই কিন্তু তার সিদ্ধান্তটা বাহিরেও অনেক সময় প্রকাশ করেন যে হ্যাঁ আমি এই মতামতটা দিয়েছিলাম এবং জনগণের কাছে আপনার হচ্ছে সঠিক থাকার জায়গা থেকে, ফলশ্রুতিতে এই জায়গাটি যতটা না হচ্ছে আপনার বিভক্তি প্রকাশ পায়, তার চেয়ে বরং হচ্ছে পুরনো রাজনৈতিক ভাবে হচ্ছে আমরা দেখছি যে বিদ্যমান দলগুলো হচ্ছে এইটাকে প্রকাশ করার জন্য তারা বেশি আগ্রহী যে হ্যাঁ এনসিপি ভাগ হয়ে যাচ্ছে, এনসিপি ভাগ হলে নতুন যে দলটি আছে, নতুন যে রাজনৈতিক শক্তির আবির্ভাব হচ্ছে সেটি আসলে দাঁড়াতে পারবে না, এইভাবে হচ্ছে প্রচারণাটা করে আলটিমেটলি যেটি না পুরনো রাজনৈতিক দলের কথা সেটাকে না আদি পুরনো রাজনৈতিক দলের কথা বাদ থাক। আমি আসলে মানে কারো উদাহরণ না দিয়ে আমি ভিতর থেকে আপনাকে জানতে চাইছিলাম, আপনার কাছে যদি মনে হয় যে এনসিপি বিভক্ত হচ্ছে না বা এনসিপির মধ্যে কোনো রকম কোনো কোন্দল নেই, সেটি নিয়ে আমরা আসলে পরে আবার বিস্তারিত আলোচনা করব। আমরা একটু জনাব হারুনুর রশিদের কাছে যাই। জনাব হারুনুর রশিদ, আমরা নানাভাবে অনেকেই অনেক রকম প্রশ্ন করে, তো এই 15 বছর কি করেছেন, 20 বছর কি করেছেন, 25 বছর কি করেছেন, 30 বছর কি করেছেন, তো সেই ক্ষেত্রে আমরা কি করেছি বা আপনি কি করেছেন, সেই জায়গা থেকে আমি অন্তত বলতে পারি যে হারুন ভাই, আপনি সংসদের ভেতরে বাহিরে দাঁড়িয়ে যেভাবে সরকারের সমালোচনা করেছেন, যেভাবে সরকারের বিভিন্ন ভুল ত্রুটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, সেইটার ক্ষেত্রে আপনি অবশ্যই যারা পরবর্তীতে নেতৃত্ব দিয়ে এই স্বৈরাচারী সরকারকে হঠাতে সমর্থ হয়েছে, তারা নিশ্চয়ই আপনাকে দিয়ে নানাভাবে অনুপ্রাণিত হয়েছে। যারা অনুপ্রাণিত তাদেরকে করেছেন, তাদের মধ্যে আপনি অন্তত একজন, সেজন্য আপনি আমার নিজের থেকে আবারও শুভেচ্ছা জানবেন। কিন্তু আমার প্রশ্ন হারুন ভাই, আপনি সংসদে বলার সময় আপনি সংসদে বলার সময়, বাইরে বলার সময় আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ধরে তাকে নিয়ে আলোচনার জন্য অনেক সময় প্রয়োজন এটি বলেছেন। বঙ্গবন্ধুকে আপনি সম্মান করতে চেয়েছেন সংসদে বিএনপি ভাষণ দিয়ে। 20 বছরের সংগ্রাম আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ বলেছেন বিএনপি। আমি ক্যান গো অন অ্যান্ড অন। এবং আপনি পদে পদে দেখিয়েছেন বঙ্গবন্ধুর শাসন থেকে শেখ হাসিনার শাসন কত আলাদা, তিনি কিভাবে তার পিতার দেখিয়ে দেওয়া পথকে অস্বীকার করতেছেন, সেইটা আপনার বলার একটা সুন্দর ভঙ্গিও ছিল। কিন্তু এই বছর যখন আমরা দেখলাম মুজিব ভক্তদের ঠেকাতে বিএনপি ছাত্রদল 32 নম্বরের ফ্রন্ট লাইনে ছিল এবং এইটাকে তারা একটা উৎসবের উদ্যোগ হিসেবে নিয়েছে, তখন আপনি এটাকে কীভাবে দেখলেন? আমাদের প্রশ্ন, আপনি কি বিএনপি, নাকি যারা 32 নম্বরের মধ্যে ওটা করলো ওরা বিএনপি, নাকি বিএনপির মধ্যেও আসলে কতগুলি দল উপদল কোন দল এগুলি রয়েছে? আমাদের যদি সাহায্য করেন। জি ধন্যবাদ খালিদ ভাই, আপনাকে বহুদিন পর আপনার সাথে আমি সংযুক্ত হয়েছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে আমাকে সংযুক্ত করার জন্য। এবং নিঃসন্দেহে আমি যেটা বলবো যে আমরা তো একটা সংকটময় সময় অতিক্রম করছি এবং বলার অপেক্ষা রাখে না যে আমার গত 18 সালে যে জাতীয় সংসদে আমার যোগ দেওয়া, এটা আমার জীবনে একটা ঐতিহাসিক ঘটনা এবং আমার ওই সময় যে বক্তব্য বা ওই সময় যে ভূমিকা বা দায়িত্ব, এটাও একটা ঐতিহাসিক বিষয় ছিল। মূলত বাংলাদেশের এই 50 বছরের ইতিহাস বিশ্লেষণ করলে এটা আমরা সকলেই একমত হব যে বাংলাদেশে 71 থেকে শুরু করে 24 জুলাই আগস্ট পর্যন্ত আমরা কোনো সময় রাজনৈতিক সমাধানগুলো আলাপ আলোচনা সংলাপের মধ্য দিয়ে নিষ্পত্তি হয়নি। সব সময় এক পক্ষ হেরেছে আর এক পক্ষ বিজয় লাভ করেছে। ঠিক এখনো কিন্তু তাই, আমরা এই 24 জুলাই আগস্টে এক পক্ষ পরাজিত হয়েছে আর এক পক্ষ আমরা বিজয় লাভ করেছি, যে কারণে আমরা কিন্তু একটা সংকট মধ্যে দিয়ে আমরা অতিক্রম করছি আমাদের সময়। আপনি যে মূল প্রশ্নটি আমাকে করেছেন যে 32 নম্বর বাড়িতে গত 15 আগস্ট সম্ভবত, সেখানে আপনার বিএনপির বা আরো অনেকেই অতি উৎসাহী যুবক ছাত্র জনতা অনেকেই গিয়েছে। বিষয়টি কিন্তু আমাদের দলীয় কোনো ধরনের সিদ্ধান্ত ছিল না। আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপি এবং মানুষের মধ্যে
আওয়ামী লীগের প্রতি যে বিদ্বেষ বা গত 24শে জুলাই আগস্টের প্রতি যে বিদ্বেষ, এটি তো এখনো মুছে যায়নি। এটির কারণে মানুষের ওই জায়গাটার প্রতি যে ঘৃণা, এই ঘৃণা প্রকাশ করতে গিয়েছে, বা অনেকে হয়তো মনে করেছে যে এইখানে আপনার কেউ হয়তো ফুল দিতে যেতে পারে, শ্রদ্ধা যেতে পারে, এ ধরনের একটা তারা পরিবেশ তৈরি করার চেষ্টা। তবে এটা আমার মনে করি সরকারের জায়গা থেকেই উচিত ছিল যে এইখানে আপনার কোনো আয়োজন, সভা সমাবেশ বা কোনো ফুলদান এই সমস্ত করা যাবে না, এবং সরকারের আইন প্রয়োগকারী সংস্থা এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল। যেহেতু আমরা মব জাস্টিসের বিরুদ্ধে কথা বলছি, আমরা চাই না যে আপনার মব জাস্টিসের মধ্য দিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করা হোক। এখানে যদি একটু পরিষ্কার করতে, মানে আপনাদের চাওয়া ছিল যে সরকার বলে দিক যে এইখানে কোনো ফুল দেওয়া যাবে না বা এখানে কেউ এসে শ্রদ্ধা নিবেদন করতে পারবে না, এটা সরকার বলে দিলেই পারতো, তাই তো? রাইট। আমি মনে করি সরকারের জায়গা থেকেই এই জায়গাটার ব্যাপারে, যেহেতু এটা তো অনেকের মধ্যে আশঙ্কা থাকতে পারে যে 15ই আগস্টে শেখ মুজিবের ওই প্রতিকৃতিতে অনেকে যেতে পারে, উপস্থিত হতে পারে, এই ক্ষেত্রে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিও তৈরি হতে পারে। এই ক্ষেত্রে আপনার স্বাভাবিক কারণে যারা যাবে, আবার যারা এটা প্রত্যাশা করছে না, সেটা নিয়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। এই জন্য সরকার তো বুঝতে হবে যে আমরা একটা সংকটের অতিক্রম করতে যাচ্ছি, সুতরাং নতুন করে এই সমস্ত ঘটনা আবার পুনরাবৃত্তি ঘটুক, সৃষ্টি হোক, বা এটা নিয়ে একটা দেশের মধ্যে আবার নতুন করে একটা আলোচনার তৈরি হোক, এই ধরনের জায়গা থেকে সরকারের জায়গা থেকে উচিত ছিল যে ওখানে আইন প্রয়োগকারী সংস্থা নিয়োগ দিয়ে ঘোষণা দিয়ে দাও যে না, এখানে আপনার কেউ কোন রকমের আসতেও পারবে না, বা ওই পক্ষ থেকে কোনো পক্ষই কেউ আসতে পারবে না। তাহলে জিনিসটা ভালো হতো। এখানে কিন্তু আমাদের বিএনপি বলেন বা এনসিপির কেউ গেছে কিনা বলতে পারবো, বা জামাত ইসলামের কেউ গেছে বলতে পারবো না। আমাদের দলের কিছু লোকজন দেখেছি, কিন্তু দলীয় কিন্তু এরকম কোনো আমাদের সিদ্ধান্ত ছিল না যে যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল বা বিএনপির কেউ ওখানে যাবে বা এখানে এই ধরনের আপনার ব্যবস্থা করবে, গান বাজনা করবে, এই ধরনের আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত বা দলীয় কোনো নির্দেশনা ছিল না। তাহলে আমি একটু এই জায়গার মধ্যে একটু জানতে চাই যে আমরা অনেক সময় বিএনপিকে আওয়ামী লীগের জন্য অতিরিক্ত ভালোবাসা জানাতে দেখি, আবার অনেক সময় দেখি যে বিএনপি আওয়ামী লীগের প্রতি একটা খুব কঠোর অবস্থান নেয়। কঠোর অবস্থান অবশ্য কমই নিতেছে, ভালোবাসাটাই বেশি দেখতে পায়। তো এই ভালোবাসাটার মূলে কি আসলে ভোটের বাণিজ্য, এনসিপিকে একা করে দেওয়া, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে একটা সুস্পষ্ট অবস্থান না, মানে কোনটা কাজ করে? কারণ হিস্টোরিকভাবে তো বিএনপির আসলে আওয়ামী লীগের সাথে এত মধুর সম্পর্ক থাকার কথা না। আমরা কিন্তু এটাও শুনেছি আরুন ভাই যে আওয়ামী লীগের যেসব বড় নেতারা পার হয়ে গেছেন তারা বেশিরভাগই বিএনপির লোকদের সহায়তায় পার হয়েছেন। জি, আপনি যে বিষয়টি প্রশ্ন করেছেন, আপনি নিশ্চয়ই এটা স্বীকার করবেন যে বিএনপির জন্ম হয়েছে 15ই আগস্টের আপনার ঘটনার পর, 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে। নতুন রাজনৈতিক যে বন্দোবস্ত বা নতুন দর্শন নিয়ে জিয়াউর রহমানের নেতৃত্বে নতুন। সুতরাং আওয়ামী লীগের সাথে বিএনপির দীর্ঘ 50 বছরের যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা, বাংলাদেশে গত 50 বছরে কিন্তু দুইটি বৃহত্তম এই রাজনৈতিক দলের জোটই বলেন, শরিকরাই বলেন, এই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আমি আপনাকে এখনো বলছি যে আপনাকে এটা অন্যভাবে বিশ্লেষণ না, আপনি একজন সাংবাদিক হিসাবে বাংলাদেশের নিঃসন্দেহে একটা সংকটময় সময় আমরা অতিক্রম করছি। 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল, শেখ মুজিব দেশের ক্ষমতা নেওয়ার পর তাদেরকে নিষিদ্ধ করার পরেও কিন্তু আপনার পরবর্তীতে সাধারণ ক্ষমতা থেকে ঘোষণা করতে হয়েছে। আপনি 90-এর কথা চিন্তা করেন, আমরা এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছি এবং 90 সালে আমরা এরশাদের বিরুদ্ধে একসাথে এক পর্যায়ে গিয়ে বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম সবাই একসাথে ঐক্যবদ্ধ আন্দোলন করেছি এবং এরশাদকে বিদায় করেছি। করার পরে 91-এর একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি ক্ষমতায় এসছে এবং বিএনপিকে জামাত ইসলাম সমর্থন দিয়েছে। তারপরে মাত্র 2-3 বছরের পর সেই স্বৈরাচারের সাথে আবার দেখা গেছে আপনার আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলাম সবাই এক হয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। সুতরাং বাংলাদেশের আসলে গণতান্ত্রিক যে প্রেক্ষাপটের বিশ্লেষণ করতে গেলে আপনি নিজেও আমার চাইতে ভালো বুঝতে পারবেন যে আমরা একটা সংকটের মধ্যে আছি। আমরা এখন আপনার এই যে সংলাপ বলেন বা আমরা আজকে এই জুলাই সনদ বলেন, যা কিছু তৈরি করছি, এটা কিন্তু আমরা যারা বিজয়ী, আমরা বিজয়ীরা করছি, যারা পরাজিত হয়েছে তারা কিন্তু এখন অনুপস্থিত। সুতরাং আপনাকে সামনের দিনে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, এটা আওয়ামী লীগের প্রতি প্রীতি বা ভালোবাসা বা দেশের গণতান্ত্রিক স্থিতিশীলতার জন্য, দেশের আপনার আমি বলবো যে সামগ্রিকভাবে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য আপনাকে সামনে অনেক বন্ধুর পথ পাড়ি দিতে হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এটা আপনার অবশ্যই এটা বর্তমান সরকারের পক্ষে সম্ভব নয়। এবং একটা রাজনৈতিক সরকার যখন আসবে তখন রাজনৈতিক সরকার
অনেক ধৈর্যের সাথে বোঝাপড়ার মধ্য দিয়ে আমার এটা নিয়ে তর্ক নাই, কিন্তু সেদিকে এটা নিয়ে তর্ক নাই হারুন ভাই। তাহলে আপনারা কি আসলে একটা ঐক্যের বা যেটি আপনাদের নেতা বলতেছেন একটি জাতীয় ঐক্যমতের সরকার বা জাতীয় সরকার, আপনারা সবাইকে সরকারে নিয়ে একটি দেশ গঠনের প্রক্রিয়া থাকতে চান, যে উই আর দে, কোনো বিভেদ চান না, ব্যাপারটা কি এরকম? না, ঐক্য বলতে আমরা এখন বোঝাতে চাচ্ছি যে আমরা বিগত 15 বছর যারা আমরা একসাথে রাস্তায় এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে বা কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই করেছি, তাদেরকে নিয়ে আমরা একসাথে আপনার রাষ্ট্র কাঠামো নির্মাণ করতে চাই। সেটা কেমনে হবে হারুন ভাই? হারুন ভাই সেটা কেমনে হবে? জাতীয় পার্টি বা না জাতীয় পার্টি বা আওয়ামী লীগের কথা না, জাতীয় পার্টি বা আওয়ামী লীগের কথা আমরা বলতেছি না। কিন্তু আপনাকে আমি বলি খালেদ ভাই, এখানে এই মুহূর্তে কেউ দায়িত্ব নিতে পারবে না। এই মুহূর্তে যদি আপনার সরকার ইনক্লুসিভ নির্বাচনের কথা ভাবতে যায়, তো গণরোষের মধ্যে যে পড়বে, এখানে সেনাবাহিনীকে দিয়েও আপনি সেটা আমি আওয়ামী লীগের নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমি ইনক্লুসিভনেসের কথাটা আসতেছি না, কিন্তু আপনি যে জাতীয় ঐক্য এবং বিভেদহীনের কথা বলতেছেন, যারা জুলাই আন্দোলনের সময় যারা আপনারা একসাথে ছিলেন, তো আপনারা তো এনসিপি কে একটা গালাগালি না দিয়ে, সকালে পানি খান না, বিকেলে ভাত খান না, জামাত্রে একটা বকা না দিয়ে, এখন এখানে এটা কি আপনি দেখেন হারুন ভাই, আপনি নিরপেক্ষভাবে দেখেন, যতবার এনসিপি লোকজন আসছে, বিএনপি যেভাবে, মানে বিএনপি নেতৃবৃন্দ, আমার শ্রদ্ধেয় বড় ভাইরা, বড় আপারা যেভাবে তাদেরকে আক্রমণ করছেন, সেটা কি আসলে? না, আমি এনসিপির ব্যাপারে আমার যে বক্তব্য মন্তব্য, দেখেন, আমি এনসিপির আজকে যারা ছাত্র প্রতিনিধি এই নতুন যে রাজনৈতিক দলটি গঠন করেছে, এনসিপি কিন্তু সত্যিকার অর্থে আমার ব্যক্তিগত, আমরা ছাত্র রাজনীতি করেছি এবং ছাত্র রাজনীতি থেকে এমপি হয়েছি, এতদূর দলের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পদবি আপনার পরিচালনা করেছি। কিন্তু এনসিপির কাছে আমার যে প্রত্যাশা ছিল, ছাত্র প্রতিনিধিদের কাছে, যারা জুলাই আগস্টের বুক পেতে দিয়ে রক্ত দিয়ে এই পরিবর্তন সাধিত হয়েছে এবং তারাই মাঠের ময়দানে সৈনিক ছিল, কোনো সন্দেহ নাই, আমি স্যালুট করি, সম্মান করি। কিন্তু কথাটা হচ্ছে যে তাদের এই পরিস্থিতিতে যে ভূমিকা বা যে দায়িত্বটা আমরা জাতি প্রত্যাশা করছিল, বা আমরাও নিজেও প্রত্যাশা করছিলাম, যে বাংলাদেশকে সত্যিকার অর্থেই ঠিক করতে গেলে যে শক্তিটা ছিল ছাত্রদের, যে শক্তিটা দরকার ছিল, যে রাষ্ট্র কাঠামো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার জন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে প্রেসারে রাখার জন্য যে দরকারটি ছিল, সেই জায়গাটা কিন্তু এনসিপি অর্জন করতে পারে না। ওকে, ফাইন। আমি হারুন ভাই আবার এই কথাটা আমি খোলাখুলি ভাবে বলছি। না হারুন ভাই, আমি আপনার কাছে আসবো। এনসিপি কে আমি সমালোচনা করি, কথা বলি, কিন্তু এনসিপির যারা দায়িত্বে আছে, এনসিপির যারা এই বিষয়গুলো গণমাধ্যমে আসছে, আমরা কথা শুধু না, এই জিনিসগুলো গণমাধ্যমে আসছে, এগুলো তো আমাদের জন্য শুভকর নয়। গণমাধ্যমে কি আসে না আসে সেগুলো আমরা মোটামুটি দেখি, কিন্তু ঠিক আছে, আমি মাইনা নিলাম যে আপনার বক্তব্য ঠিক, আপনার প্রত্যাশা পূরণ হয় নাই। কিন্তু হারুন ভাই, আমি আপনার কাছে যখন ফিরবো, তখন আপনার কাছে আমি প্রশ্নটা করব যে 2024 সালে 5 আগস্টের পর বিএনপি নিয়ে আপনার যে প্রত্যাশা ছিল, সেইটা কি পূরণ হয়েছে? একই কাঠামোতে, আমি এটা পরে আপনার কাছে শুনবো, মানে একই কাঠামোতে, যেই কাঠামোতে এনসিপি দিয়ে আপনার প্রত্যাশা পূরণ হচ্ছে না, সেই একই দাঁড়িপাল্লা আবার জামাতের মার্কা। আচ্ছা, আপনি একটা স্কেল নেন, যে এরকম একটা স্কেল, ইলেকট্রিক স্কেল, একই ইলেকট্রিক স্কেলে আপনি বিএনপির উপরে আপনার প্রত্যাশা পূরণ হয়েছে কিনা সেটা আমি আপনার কাছে শুনবো। আমি আবার আসছি আপনার কাছে, জনাব আরিফুল ইসলাম আদিব। আমি আপনার কাছ থেকে জানতে চাই যে এনসিপির সাথে কি সরকারের কোনো একটা ঝামেলা তৈরি হয়েছে, নাকি এনসিপি সরকারের সাথে ইচ্ছা করে একটা ঝামেলা তৈরি করার জায়গায় যাইতেছে? বারবার সরকারের এগেনস্টে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা শুনতেছি, সরকারকেও আমরা দেখতেছি এনসিপি থেকে গা হাত পা সরে নিতে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, আপনাদের দলের শীর্ষ নেতা এবং আপনাদের দলের আরেক শীর্ষ নেতা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি আর্মিদেরকে বলছেন যে তাদের ঘিলু নাই, এই নাই, সেই নাই, কারণ তারা হচ্ছে ডিজিএফআই। কিন্তু ডিজিএফআই যে আসলে এই সরকারের অধীনে, ডিজিএফআই যে কিছুতেই সামরিক বাহিনীর অধীনে না, ডিজিএফআই যে ডক্টর ইউনূসের মানে অধীনে, সেটা আপনারা কেন বলতেছেন না বা কেন এটা বলতে চাইতেছেন না, সেটা আমার একটা প্রশ্ন। ইচ্ছা করে বারবার আপনারা গোয়েন্দা সংস্থা, মানে সর্বশেষ কক্সবাজারে যাওয়ার পরে কে ছবি তুলছে, কে এটা পত্রিকায় দিছে, এবং এনসিপির কাছে মনে হলো যে পত্রিকায় দিয়ে তাদের একদম চরিত্র ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং পুরোটাই করছে হচ্ছে এজেন্সি, এবং সেই এজেন্সি হচ্ছে ডিজিএফআই। সেই ডিজিএফআই তো ডক্টর ইউনূসের আন্ডারে থাকা একটা বাহিনী। আপনারা কেন এইটা অ্যাড্রেস করতেছেন না, বা সরকারের সাথে আপনাদের হয়েছে কি আসলে? মাঝখানে একজন একটু বলি নেই আদিব, আপনি শুরু করার আগে, এই লোকের নাম, এই লোক তার নিজের নাম ব্যবহার করেন নাই, কি জানি ফিশিং তার নাম। তিনি বলছেন, খালেদ ভাই, খালেদ মহিউদ্দিন, আপনি যে মাঝে মাঝে আঞ্চলিক ভাষায় কথা বলেন, সেগুলি কানে লাগে, সেগুলি বিচ্ছিরি, পরিহার করতে চেষ্টা করবেন। ভাই আদিব, আপনি যদি আপনারটা
বলেন আর কি, যে মানে সরকারের সঙ্গে আপনাদের মানে ঝামেলাটা কোথায়, এবং আপনারা এটা জানেন কিনা যে ডিজিএফআই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে? প্রথমত আপনি যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে সরকারের সাথে আমাদের কি হয়েছে, এটির যে বড় জায়গাটি সেটি হচ্ছে যে আমরা সরকারকে যে নিরপেক্ষ জায়গা থেকে তাদের রাষ্ট্র পরিচালনা এবং আগামী নির্বাচন এবং বিশেষ করে বিচার সংস্কার পর্যাপ্ত করার বিষয়ে তিনি যে ব্যক্ত করেছিলেন এবং যখন দায়িত্ব গ্রহণ করেছিলেন সেই জায়গা থেকে যেভাবে দায়িত্ব নিয়েছিলেন সেই জায়গা থেকে আমরা তাদের নিরপেক্ষতার জায়গাটি থেকে আমরা স্বচ্ছ দেখতে পাই না। বিশেষ করে আমি নিজেই গণমাধ্যমে ঐক্যমত কমিশনের একটি মিটিংয়ে স্পষ্ট করে বলেছিলাম, যখন একটি রাষ্ট্রের প্রধান তিনি যখন লন্ডনে বসে মিটিং করেন এবং মিটিং পরবর্তীতে তাদের যে রাজনৈতিক সরকারের যে আচরণ সেই জায়গায় আমরা লক্ষণীয় পরিবর্তন দেখতে পাই। কারণ জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শুধু সরকারের প্রধান না, তিনি একসাথে বর্তমান যে জুলাই সনদ প্রণয়ন করার জন্য যে জাতীয় ঐক্যমত কমিশন হয়েছে সেই ঐক্যমত কমিশনের একই সাথে তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন। আপনি তো অনেকগুলি কথা বলবেন, আপনার একটা কথার পার্ট শেষ হইলে আপনি একটু আমাকে সুযোগ দেন, আমি একটা প্রশ্ন করব, কারণ আপনাকে 3-4টা পার্টে বলতে হবে, সেজন্য আমি একটু আপনি শেষ করলে আমি বলবো আর কি। জি আপনি বল। আচ্ছা, তো সেই জায়গা থেকে আমরা যেটি দেখেছি যে সরকার এই মুহূর্তে যেই জায়গাটিতে আসছে সেটি হচ্ছে যে সরকারের কিন্তু এক ধরনের হচ্ছে একদিকে হেলে যাওয়া কিংবা হচ্ছে একই সাথে বিএনপির সাথে তাদের বিএনপির যে আকাঙ্ক্ষাগুলো কিংবা বিএনপির যে ইচ্ছাগুলো সেই ডিজায়ারের দিকে একদিকে হেলে যাচ্ছে। ফলশ্রুতিতে আমরা কিন্তু এই জায়গাটি বলেছিলাম যে সরকার তার জায়গা থেকে নিরপেক্ষ থাকা এবং কোনো ধরনের রাজনৈতিকভাবে তার উপর প্রেশার ক্রিয়েট করে ওই দলের ডিজায়ার পূরণ করা সেই জায়গাটা যেন না হয় সেই জায়গাটা কিন্তু আমরা বারবার বলে আসছিলাম। কিন্তু আমরা দেখছি যে সরকার একই সাথে একটা কন্ট্রাডিক্টরি অবস্থা তৈরি করছে। তারা একই সাথে ধরেন নির্বাচন সংস্কার কমিশন করছে, সেই কমিশন অনেকগুলো প্রস্তাবনা তৈরি করছে, কিন্তু আবার একই সাথে আমরা দেখলাম যখন বিএনপির পক্ষ থেকে বারবার অতি দ্রুত নির্বাচনের জন্য চাপ দিচ্ছে, তারা একই সাথে কিন্তু নির্বাচন কমিশন গঠন করে একসাথে কিন্তু নির্বাচনে দিয়ে এগিয়ে গেছে। তাহলে নির্বাচন সংস্কার এইখানে আমার একটু ছোট কথা আছে যে আপনি বলছেন যে সরকার নিরপেক্ষতা হারাইছে। আমার কাছে মনে হয় যে সরকার কখনোই নিরপেক্ষ ছিল না। আগে এটা এনসিপির পকেটে ছিল, এখন এটা বিএনপির পকেটে আসছে এবং লন্ডন মিটিংয়ের পরেই আসছে। আপনি দেখবেন ও যখন এনসিপির পকেটে ছিল ও বাইরের জায়গায় গিয়ে বলে আসছে, বিদেশে বলে আসছে, ডক্টর ইউনূস বাইরে বিদেশে গিয়ে বলে আসছেন একটি দল ছাড়া কেউ নির্বাচন চায় না, কারণ তখন এনসিপির ভাষ্য অনেকটা এরকম ছিল। এরপরে আবার যে তিনি ওই দলের প্রধানের সাথে কথা বলে একটি দল মানে তারেক সাহেবের সাথে কথা লন্ডনে গিয়ে বইলা আসা যে তিনি আবার তার আবার এপ্রিলে পরে আবার ফেব্রুয়ারিতে চলে আসলো। কাছাকাছি ঘটনা আমরা দেখছি। উনি সরকারে থাকবেন কি থাকবেন না সেটা এনসিপির কাছে গিয়ে বলেছেন। তিনি বলেছেন যে এই ছাত্ররা তাদেরকে নিয়োগ দিয়েছে। তিনি বলেছেন যে এনসিপি তার যে মুখপাত্র সে বলেছে যে এনসিপির প্রধানকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। সুতরাং আমরা কিন্তু দেখেছি, হারুন ভাইও পরে এটা নিয়ে একটু মন্তব্য করেন, আমরা কিন্তু প্রথমে দেখেছি যে ডক্টর ইউনূস পুরোপুরি এনসিপির পকেটে ছিলেন, এখন পুরোপুরিভাবে বিএনপির পকেটে আসছেন। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কখনোই নিরপেক্ষ দেখি নাই। জি আদিব আপনি কন্টিনিউ করবেন। আর ডিজিএফআই আর্মি এদের সাথে আপনাদের কি সম্পর্ক? জনাব নাসিরউদ্দিন আহমেদ পাটোয়ারির বক্তব্য আপনি সমর্থন করেন কিনা? তাকে দল থেকে কোনো কিছু বলা হয়েছে কিনা? তিনি পুরো মানে একটি পেশার সবাইকে বলেছেন যে তাদের ঘিলু নাই, তাদের ঘিলু কিমি এগুলি কথা বলেছেন। আমরা কোনোদিন কোনো পলিটিক্যাল নেতার মুখে এরকম কথা শুনি নাই। এইটাকে যখন আবার প্রশ্ন করা হয়েছে আপনারা এটাকে সাহস বলে বলেছেন। আমরা কি কোনোদিন কোনো ডাক্তারদেরকে নিয়ে এরকম কথা বলবো, উকিলদের নিয়ে এরকম কথা বলবো, সাংবাদিকদের নিয়ে এরকম কোনো কথা বলবো? মানে পলিটিক্যাল লিডার এরকম বলবেন? মানে একটা পেশাজীবীদের নিয়ে এরকম বলা যায়? আদিব আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। প্রথমত বিষয় যেটি হচ্ছে যে আপনি যে মন্তব্যটি করেছেন সেই জায়গাটি থেকে আমি বলতে চাই যে বিশেষ করে একটি সংস্থা যেই জায়গার থেকে কাজ করে সেটি হয়তো আপনি সে ডক্টর ইউনূসের আন্ডারে কাজ করে কিংবা তাকে হয়তো ভুলভাবে অ্যাড্রেস করা হয়েছে যে সেনাবাহিনীর বা সেনাপ্রধানকে দোষারোপ করা হয়েছে, কিন্তু বাহিনী আকারে যেহেতু তারা একই বাহিনীর থেকে আসছে, ফলশ্রুতিতে এটা রাষ্ট্রপতি মানে প্রধান উপদেষ্টার আন্ডারে থাকলেও অনেক সময় দেখেছে যে তারপরে সেনাপ্রধানের একটা প্রভাব থাকতে পারে। সেই জায়গা থেকে হয়তো তিনি এই অ্যাড্রেসটা করার চেষ্টা করেছেন। কিন্তু আমার জায়গাটি হচ্ছে যেটি যে গোয়েন্দা সংস্থা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে কাজ করুক বা যাই করুক, আমরা যেটি দেখেছি গণঅভ্যুত্থানের পূর্বে সংস্থাগুলোর যে রোল ছিল সেই রোলগুলো থেকে এখনো তারা সেভাবে বেরিয়ে আসতে পারেনি। আপনার কাছে কি মনে হয় না ডক্টর ইউনূসের এবং তার সরকারের বিষয়টি অ্যাড্রেস করা উচিত? প্রথম কথা হচ্ছে ডিজিএফআই কে কিন্তু রাখাই হয়েছে সেনাপ্রধান যাতে কোনো রকম বেগরবাই না করতে পারে, অর্থাৎ উনাকে ওয়াচ করার জন্য ডিজিএফআই রাখা হয়েছে। এখন ডিজিএফআই যদি উনার কথা না শোনে, হয় উনি ডিজিএফআই চেঞ্জ করবেন অথবা তিনি সেনাপ্রধান চেঞ্জ করবেন অথবা তিনি
নিজে চেঞ্জ করবেন? আপনাদের তো এই কথাগুলি বলা উচিত। মানে ডিজিএফআই যদি ওনার আওতা থেকে বাইর হয়ে যায়, উনি প্র্যাকটিক্যালি কিন্তু ক্ষমতায় নাই বাংলাদেশে গত 30 বছরের প্র্যাকটিসে। না, প্র্যাকটিসে আপনি যেটি বলছেন যে সরকারের আসলে কতটুকু কোন সংস্থার উপর কতটুকু নিয়ন্ত্রণ আছে, সেটা আইন শৃঙ্খলা থেকে শুরু করে সেই প্রশ্নটি কিন্তু সামনে আসে। আমরা কিন্তু বারবার বলেছি যে শুধুমাত্র গত 15 বছরের রেখে যাওয়া যে রাজনৈতিক ফ্যাসিবাদ হিসাবে শেখ হাসিনা এখান থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তারই রেখে যাওয়া যে সংস্থাগুলো আছে কিংবা হচ্ছে আপনার এখানকার প্রশাসনগুলো আছে, এই পুরোটি তো ডক্টর ইউনূসের কন্ট্রোলে নেই অনেকটা। কারণ হচ্ছে যদি এগুলো থাকতো তাহলে আপনি দেখতেন যে সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন, অন্যান্য যে মন্ত্রণালয়গুলো আছে যেগুলো থেকে আমরা অতি দ্রুত বিশেষ করে জুলাই আহতের শহীদ পরিবার কিংবা আহতদের চিকিৎসার দাবি করছি, সেটা কারণ তো ডক্টর ইউনূস একটা অযোগ্য বয়স্ক এনজিও কর্মীকে সেখানে বসিয়েছেন, সেটা তার কারণ। আর সামরিক বা বেসামরিক রেখা যাও আপনি বলতেছেন তো, এই পুরো সাজায় রাখা, আমরা গত 30 বছরের অভিজ্ঞতায় পুরো সাজায় রাখা, এরশাদ সাহেবের প্রত্যেকটা জায়গায় নিয়োগ দেওয়া, প্রত্যেকটা লোক 91-তে তার এগেইনস্টে কাজ করছে। ভাই, এইসব সামরিক বেসামরিক আমলাদের কোনো বুকপিট থাকে না, তারা সরকারে যে আসে বা ক্ষমতায় যে বসে তাকেই সাপোর্ট করে। শেখ হাসিনার কথা বলে এখন একজন আমলা আপনি পাবেন না তার শেখ হাসিনা কেন, কারণ এটা কোনো আদর্শের ব্যাপার না, এটা হচ্ছে ক্ষমতার পদলেহন। না, আপনি শেখ হাসিনার আমলা বলে কিছু নাই এখন বলতে। এখানে না, এখানে দুটি বিষয়, যে শেখ হাসিনার যারা যে আমলা দিয়েছে তারা এই সরকারের প্রতি আনুগত্য দেখানোর চেয়ে তারা চিন্তা করে দীর্ঘমেয়াদী কারা ক্ষমতায় আসবে এবং তাদের প্রতি আনুগত্য প্রদর্শনের একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে, যেটা আপনি কিছুদিন পূর্বে আপনি দেখেছেন যে একজন সেক্রেটারি তিনি যেভাবে 8 জন উপদেষ্টা নিয়ে মন্তব্য করেছেন প্রকাশ্যে, এবং সেটার জন্য পরবর্তীতে আমরা দেখেছি যে একটি রাজনৈতিক দলের মহাসচিব তিনি আবার বলছেন যে না, তার বক্তব্য হচ্ছে বিএনপি বিশ্বাস করে না। ফলশ্রুতিতে যেটি হয়েছে যে আমলা হচ্ছে অনেক সময় বলা চলে যে বাঁশের চেয়ে অনেক সময় কঞ্চি বড় হয়ে যায়। আমলারা যেটা হয়েছে যে তারা উপদেষ্টাদের উপদেশ শোনার চেয়ে বরঞ্চ উপদেষ্টাদেরকে উপদেশ দিয়ে বরঞ্চ অনেক ক্ষেত্রে তারা কাজ করার বাধ্য করছেন। তিনি এখন আর আমলা না, তিনি একজন রিটায়ার্ড সেক্রেটারি, তিনি একজন রাজনীতিবিদ। তিনি তার বলেছেন আপনাদের দলের একজনও কিন্তু একজন উপদেষ্টার বেতন ভাতা ফেরত চেয়েছেন। জনাব হাসনাত পাটোয়ারি বলেছেন এই স্বাস্থ্য উপদেষ্টার বেতন ভাতা ফেরত দিতে হবে। তো মানে 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 ঘটনা হইতেছে যে এইসব উপদেষ্টা নিয়ে তো আপনি বিএনপিকে দোষ দিবেন, এনসিপিও কিন্তু কম এই উপদেষ্টাদের আমরা এদেরও এই ব্যর্থতা জায়গাটা আমরা অ্যাড্রেস করেছি। আমরা বারবার বলেছি যে স্বাস্থ্য উপদেষ্টা তার দায়িত্ব পালনে বারবার সঠিক পালন করতে পারেনি। এখানকে স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা আমরা দেখেছি, তিনি আইন শৃঙ্খলার কতটুকু পরিস্থিতি উন্নত হয়েছে, কিংবা আরো আইন উপদেষ্টা, বিশেষ করে কারণ আইন উপদেষ্টা তার আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের যে মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলো টিকতেছে না কিংবা জামিন পেয়ে যাচ্ছে, এবং ফলশ্রুতিতে যেটা হচ্ছে যে যারা যে সন্ত্রাসী গণহত্যাকারীদেরকে আটক দেখতে চায় তাদেরকে আলটিমেটলি আটক দেখতে পাচ্ছে না। ফলশ্রুতিতে এই যে সমালোচনা করাটা কিংবা হচ্ছে অ্যাড্রেস করাটা সেটা কিন্তু আমাদের আছে, কিংবা হচ্ছে আমরা সেই জায়গাটি অ্যাড্রেস করতেছি। ওকে, আমি একটু হারুন ভাইয়ের কাছে যাই। আমাদের একজন দর্শক, উনার নাম হচ্ছে জুয়েল কেস, তিনি প্রতিটা দিনই মানে আমার ধারণা উনি ওই জনাব আদিব সাহেবদের দলের কোনো একজন সদস্য। আমি আজকে এটা পড়ে দেই উনার মানে ইয়াটা, কারণ হচ্ছে উনি প্রতিদিন 100টা করে এরকম SMS পাঠান যে বিপু ভাই করে জিকির করতেন আর মুখে ফেনা তুলতেন প্রশ্ন করার সময় এককালে। তখন তো শুনি নাই বলতে বিপু ভাই আপনার কোটি কোটি টাকার উৎস কি আজকে আসছেন ছাত্রদের সবক দিতে আর নীতি কথা শোনাতে। প্রথম কথা, এই বিপু ভাই যদি নসরুল হামিদ বিপু ভাই বলা হয় তাহলে ভাই জনাব জুয়েল কেস আপনি দয়া কইরা বিপু ভাইয়ের সাথে আমার 2টা টক শো আছে ইউটিউবে অ্যাভেলেবেল, এইটা একটু দয়া কইরা দেখেন, এক একটা 50 মিনিট 55 মিনিট কইরা। আর আমি সবক দিচ্ছি কি না দিচ্ছি যে জনাব আদিব সাহেবের দলের যারা এগুলি করেন এগুলি একটু দেখেন ভাই, আপনাদেরকে বলি। আমি একটু জনাব হারুন ভাই আপনার কাছে আসি। হারুন ভাই, ব্যাপারটা হইলো আপনি যে পাল্লায় যে স্কেলে এনসিপিকে মাপতে চান, যে এনসিপি দুর্নীতি করতেছে কিনা, এনসিপি কথা রাখতেছে কিনা, এনসিপি নতুন বন্দোবস্ত করতেছে কিনা, 5 আগস্টের এই পট পরিবর্তনের ক্ষেত্রে তো বিএনপিও সমানভাবে বা অংশগ্রহণ করছে বা 15 বছর ধরে এটা লিগেসি করছে। এই নতুন বন্দোবস্তের আগে 31 দফা বিএনপি দিছে। আপনি সারা বাংলাদেশে বিএনপির যত চাঁদাবাজি, যত মানে ইউনিয়ন পরিষদ অফিস, যত থানা অফিস, যত মানে ফুটপাত দখলের যত ঘটনা, সেইটাতে কি আপনি কোনোভাবে কোনো নতুন বন্দোবস্তের ইঙ্গিত পান?
মানে আমি পরিসংখ্যানের দিকে যাইতে চাই না, পরিসংখ্যান দিয়ে আমাকে ভইরা রাখছে, এই অন্তর্কন্দলে এতজন বিএনপির লোক মারা গেছে, এতজন এই হয়েছে সেই হয়েছে, সেগুলি বাদ দিয়া যদি আপনি বলেন আপনার প্রত্যাশা পূরণ হয়েছে কিনা। ধন্যবাদ। জি, আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন যে বিএনপির কাছে যে প্রত্যাশা, খালেদ ভাই আসলে দেখেন যে এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের 50 বছর রাজনীতির যদি হিস্ট্রিগুলো আপনি বিশ্লেষণ করেন, বিএনপি বাংলাদেশে চাঁদাবাজি হচ্ছে না এই কথা তো অস্বীকার করছে না, কিন্তু বিএনপি প্রায় 3 থেকে 4 হাজার তাদের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদেরকে আপনার বহিষ্কার করছে, দলীয় পদ থেকে তাদেরকে স্থগিত করেছে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। ইভেন এই লাস্ট আপনার সিলেটে যে পাথরকুয়ারি, এখান থেকে আপনার যে অনিয়ম, যেভাবে প্রশাসনের বলো ব্যর্থতা এবং আইন প্রক্রিয়া সংস্থা এক্ষেত্রে যথাযথ ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে, সেখানেও কিন্তু দায়িত্বশীল বিএনপি নেতৃবৃন্দদেরকে আপনার সাসপেন্ড করা হয়েছে। সুতরাং এই রাজনীতির যে সংস্কৃতিতে আগে এই ধরনের অপরাধ সংঘটিত হয়েছে দীর্ঘ 15 বছর আমরা দেখেছি যে এরকম হত্যাকাণ্ড সংঘটিত করার পরেও তাদের ব্যাপারে দায় স্বীকার করে নাই আওয়ামী লীগ, তাদের জোট দায় স্বীকার করে নাই, বরং তাদেরকে আপনার রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা করে দিয়েছে। তো সেইখানে তো আপনি একটা পরিবর্তন লক্ষ্য করছেন, তাতে আমি বলবো যে আমি খুশি, তাতে আমি বলবো না যে হারুন ভাই আপনার কথা ঠিক না, আপনি এই কথা ঠিক না। কারণ বিশ্বজিৎ হত্যার ক্ষেত্রে সামারি ট্রায়াল হয়েছে, বিচার হয়েছে, আবরার হত্যার ক্ষেত্রে 19 জনের ফাঁসি হয়েছে, সেই সব ক্ষেত্রে তারাও কিছু বিচার করেছে, এসব বিচার আপনারা দেখাইতে পারবেন। আমি যেটা বলতে চাই যে বিএনপি তার চাঁদাবাজির ঘটনা তার কানে আসতেছে, সে তাকে সাসপেন্ড করতেছে, কিন্তু ঘটনা হইতেছে যে আমি এটাকে তখনই কাউন্ট করতাম যখন আর বিএনপির চাঁদায় কেউ ভয় না পাইতো। কিন্তু আপনি বিশ্বাস করেন, আপনি মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত মানুষজন কিন্তু বিএনপির লোকের ফোনে, ইমেইলে, মুখের কথায় ভয় পাইতেছে, পকেট থেকে টাকা দিচ্ছে কিন্তু, এবং এনসিপি যত দিচ্ছে তার 10 গুণ দিচ্ছে। যাক, এটা আমার জেলায় আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমার জেলায় এ ধরনের কোনো সংবাদ এখন পর্যন্ত পান নাই, বরং সেইখানে আপনার অন্য দলের আপনার এ ধরনের ঘটনা আছে যেগুলা, আর বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ফেক নিউজও আপনার প্রচারিত হচ্ছে, যেগুলো নিয়ন্ত্রণ করার আপনার বিটিআরসির কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করছি না। আপনার ইন্ডিয়াতে একটা ঘটনা, সেইটা আপনার দেখা যাচ্ছে বাংলাদেশে সেটাকে আপনার কাটিং পেস্টিং করে বাংলাদেশের ঘটনা দিয়ে দেখাচ্ছে যে বিএনপির লোকরা আপনার টেম্পো স্ট্যান্ডে বসে বসে চাঁদাবাজি করছে, কিন্তু দেখা গেল ওই টেম্পুটার আপনার পিছন দিকে হিন্দিতে লেখা আছে এটা আপনার ভারতের একটা জায়গার ঘটনা। এই ধরনের আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত আপনার যে সমস্ত ফেক সংবাদ প্রকাশিত, সেটাকে আমলে নেওয়ার দরকার নেই। তবে বাংলাদেশে গত 15 বছর যেহেতু গণতান্ত্রিক চর্চা ছিল না, সেখানে আমাদের সাংগঠনিক, আমি বলবো না যে আমাদের ব্যর্থতা কিছু না, আমাদের সাংগঠনিক কিছু দুর্বলতা আছে। কারণ আমরা সংগঠনগুলো গত 15 বছর যেভাবে করার দরকার ছিল বা যে প্রক্রিয়াতে করা দরকার ছিল, সেই পরিবেশ তো ছিল না। তারপরেও আমি বলবো যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান আপনার এই সংবাদগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, আমরা কিন্তু এসব ক্ষেত্রে কোনো ছাড় দিচ্ছি না। আমি আপনার একটা ছোট অনুরোধ করব, আপনি এখন বাংলাদেশ সময় রাত 9টা 38, আপনি আগামীকাল সময় বাংলাদেশ সময় 9টা 38 দিনের বেলায় আপনার উপজেলায়, আপনার জেলায়, আপনার সংসদীয় এলাকায় 2টা টিএনও অফিসে আপনি শুধু ফোন করে জিজ্ঞেস করবেন এখানে বিএনপির কোনো লোক বসে আছে কিনা, এবং অন্য যে কোনো একটা র্যান্ডম। তারপর আপনি আমাকে বলবেন যে আমার বক্তব্য মিথ্যা, যে বিএনপির লোকেরা টিএনও অফিসে গিয়ে বসে থাকতেছে না, তারা বিভিন্ন রকমের, আমি কি বলবো, নেগোসিয়েশন করতেছে না, হুমকি দিচ্ছে না, ধামকি দিচ্ছে না। আপনি যা বলবেন আমি তা মাইনে নেব আগামীকাল। আপনি জাস্ট র্যান্ডম আপনার জেলায় 2টা আর অন্য জায়গায় 2টা আপনি একটু পরীক্ষা করে দেখেন। এটা আপনার প্রতি আমার দায়িত্ব নিয়ে বলে দিলাম। আমার জেলায় আমি বিশেষ করে আমার উপজেলাতে ধরনের কোনো ঘটনাই নাই আমার বিএনপির পক্ষ থেকে, আর অন্যান্য উপজেলার ক্ষেত্রে 2-1টা জায়গায় কিছু কিছু লোক তো তাদের প্রয়োজনীয় কাজে যায়, কিন্তু তাদেরকে চাপ প্রয়োগ করা, তাদেরকে হামকি ধুমকি দেওয়া, ভয়ভীতি, এই ধরনের ঘটনা আমার জেলাতে নাই। এবং আমার যেহেতু যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এমপি, আমার ওখানে এসপি এবং ডিসিদেরকে আমি পুরোপুরি সহায়তা করি যে আপনারা এই সময়ে অন্তত পক্ষে এই ধরনের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করবেন। আমার এ ব্যাপারে পরিপূর্ণ সহায়তা থাকবে। যেহেতু আমি হেডকোয়ার্টারের এমপি হিসাবে এটুকু আপনাকে বলতে পারি যে আমি এই 1 বছরে প্রশাসনের এই সমস্ত কর্মকাণ্ডের ক্ষেত্রে যে সহায়তা দিয়ে আসছি, এটা বাংলাদেশের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার দৃষ্টান্ত হিসাবে আছে। আমি বাংলাদেশে, আপনি দেখেন 1 বছরের মধ্যে সেই ধরনের উল্লেখযোগ্য কোনো ঘটনাই গণমাধ্যমে বা কোনো নিউজে আপনি নাই। ইভেন পদ্মায় আপনার সব দল মিলে, বিএনপি, আওয়ামী লীগ, জামাতে ইসলাম সবাই মিলে পদ্মায় এই মাস 3-4 আগে
পদ্মায় হরিলুট শুরু করলো বালু উত্তোলন, এবং সেটার জন্য আমাকে এত শক্তি প্রয়োগ করতে হয়েছে। আপনার পানি উন্নয়ন বোর্ডকে দিয়ে আমি মামলা করিয়েছি, এবং সেখানে আপনার পুলিশ এসপি কে বলি, এসপি ভয় পাই যেতে, আপনার পুলিশের থানা ম্যানেজ, আপনার প্রশাসনের নিম্ন স্তরের লোকেরা ম্যানেজ, এরপরেও বাধ্য হয়ে আপনার সেখানে শক্তি প্রয়োগ করার পর আপনার সেটা বন্ধ করতে, এবং সেখানে দেখা গেছে ঠিক সিলেটের মতো ঘটনা আপনার, সেখানে সবাই জড়িয়েছে একসাথে, সবাই মিলে একসাথে শুরু করেছে, যে কারণে প্রশাসন আপনার এইসব জায়গায় পদক্ষেপ নিতে চূড়ান্ত তারা করছে কি রাত্রে বেলায় করছে। এই জায়গায় আপনি একটা খুব ভালো জায়গায় আসছেন, আমি একটু আপনার প্রশ্নটা করি। প্রশ্নটা হইলো, এই যে আমাদের পরিবেশ উপদেষ্টা বলতেছেন যে প্রশাসন পুরোপুরি ভাবে কাজ করতেছে না, কারণ আমি প্রশাসনকে বারবার বলতেছি প্রশাসনে পুরোপুরি ভাবে কাজ করতেছে না, কারণ প্রশাসন বোধ হয় আমাদের কথা শুনছে না, মানে উনি এটা বলেন নাই, আমি যতদূর ওনারে বুঝছি যে প্রশাসনটা আসলে মানে উনাদের কথা শুনতেছে না, যাদের কথা শুনতেছে তারা কি বিএনপি, এই মানে এই সিলেটের পাথরগুলি কি বিএনপির লোকেরা তুলছে না? সবাই জড়িয়ে আছে। ঘটনাটা হচ্ছে প্রশাসনটা এখানে কেন আপনার ব্যর্থ হচ্ছে, কারণ বিএনপি ভয় পায় প্রশাসন। না, বিএনপি না, এখানে তো বিএনপি শুধু জড়িত না। আপনাকে আমি আমার নির্বাচনী এলাকার কথাই আপনাকে একটা না, আপনি জাফলকের কথা আগে কর, জাফলকের কথা আগে কর, এবং সিলেটের কথা সবাই জড়িত, সিলেটের কথা আপনার জামাতে ইসলাম জড়িত, এই সবার মধ্যে বড় ভাগটা কার লায়ন শেয়ার না, বড় ভাগ তো স্বাভাবিক, এখানকার কার ভাগ বড় কার ছোট আমি বলতে পারবো না, কিন্তু কথা হচ্ছে আপনি বলবেন না সেটা বলেন, পারবেন না, এটার সাথে সবাই জড়িত হওয়ার কারণেই আপনার প্রশাসন এ ব্যাপারে প্রয়োজনীয় আসলে পদক্ষেপ নিতে পারে না। আমি ভাইগা বলি, সবাই বলতে এই সবার মধ্যে উচিত ছিল, এই সবার মধ্যে কি বিএনপি আছে? এই সবের মধ্যে হ্যাঁ, আপনি যে সবাই জড়িত বলতেছেন, এই সবার মধ্যে বিএনপি আছে? না, ওইখানে সিলেটের ঘটনা, সিলেটের ঘটনা নাহলে তো বিএনপির লোককে বহিষ্কার করেছে না, আওয়ামী লীগের জামাতের একজন চেয়ারম্যানকে আপনার গ্রেফতার করেছে না, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে আপনার বিএনপি জামাত এটা যখন মূল শক্তি ধরেন, এরা তার সাথে জড়িত ছিল। এটা তো আমি তো আপনার গণমাধ্যমের খবর, এইটা তো আমরা সারফেসে আসে বলে জানি, যে কারণে সারা দেশের বালু, সারা দেশের পাথর এইভাবেই তোলা হইতেছে না। না, এক্ষেত্রে আমি গত পরশুদিন আপনার ভূমি মন্ত্রণালয়ে গিয়েছিলাম। হ্যাঁ, বালু মহল বা পাথর মহলের যে সমস্ত নীতিমালাটা আছে ভূমি মন্ত্রণালয়ের, সেটা পুরনো, সেটা আগে ম্যানুয়ালি ছিল। গত 15 বছর এই জায়গাগুলোতে আপনার ড্রেজার, এক্সকাভেটর সব মেকানিক্যালি প্রযুক্তি চলে এসেছে, আধুনিক প্রযুক্তি। সেই জায়গায় আইনগুলো আধুনিকায়ন করা হয়নি, যে কারণে বালু খেকো তৈরি হয়েছে, যে কারণে পাথর খেকো তৈরি হয়েছে। যত দ্রুত সময়, 1 বছর করতে পারে। আমি কালকে বলে আসলাম যে আজকে বালু মহল, পাথর মহলের যে অনিয়ম দুর্নীতিগুলো হচ্ছে, আইনের দুর্বলতা এবং আপনার রাষ্ট্রের এখানে আপনার পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে দুর্বলতা আছে। এই জায়গাগুলো ঠিক করা হচ্ছে। এটার সাথে রাষ্ট্রের সবাই জড়িত। আমি আপনাকে বলবো, মন্ত্রণালয় থেকে শুরু করে আপনারা আমরা জড়িত না, আপনার এখানে আইনটা তো আমরা জড়িত না, এটা আপনারা জড়িত। বিধিমালা আপনার মন্ত্রণালয়ের আইনটা কে করবে? আচ্ছা, আইনটা তো আপনার সচিবালয় করবে। আচ্ছা, তো এখানে আমার মনে হয় আপনি সবাই জড়িত বলে বারবার। তবে একটা কথা আমি আপনাকে খোলাখুলি বলি যে বর্তমান গণমাধ্যম যেভাবে এক্সপোজ এখন, এটা তো ছিল না গত 15 বছর। হ্যাঁ, মানুষ এখন এগুলো পছন্দ করছে না। চাঁদাবাজি বলেন, রাজনৈতিক হানাহানি বলেন, এগুলো মানুষ আর পছন্দ করছে না। এটা রাজনীতিতে পরিবর্তন আসতেই হবে এবং আসবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা আসতেই হবে এবং আসবেই। তার কারণ আপনার এই অবস্থায় একটা রাষ্ট্র এগিয়ে যেতে পারবে না। এই অবস্থায় হানাহানি, চাঁদাবাজি, এই রাজনৈতিক অস্থিরতা, এটা না হলে এটা করতে দেবো না, ওটা না হলে এটা করতে দেবো না, এগুলো পরিবর্তন আসতে হবে। আমার মনে হয় যে আমাদের এত প্র্যাকটিক্যাল সমস্যা আছে, শুধুমাত্র রাজনৈতিক কিছু কৃত্রিম সমস্যা নিয়ে আমরা নিজেদেরকে বিব্রত রাখছি। দ্বিতীয় কথা হচ্ছে খালেদ ভাই, একটা জিনিস দেখেন যে বর্তমান বিএনপি কে নিয়ে, তার কারণ এই বর্তমান যারা আমরা এই গত 15 বছর আন্দোলন সংগ্রামের সাথে একসাথে আন্দোলন করেছি, এর মধ্যে রাষ্ট্র পরিচালনায় বলেন বা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে বলেন, বিএনপির যে অভিজ্ঞতা আছে, এটা তো অন্যদের সেই অভিজ্ঞতাটা নাই। এই আমার ছোট ভাই আবিদ যেটা বললো যে আজকে নিরপেক্ষ বলে আসলে কোন শব্দ নাই আপনার। আপনি মানুষকে নিরপেক্ষ কিভাবে ভাববেন? প্রত্যেকটা মানুষের একটা নির্ধারিত ধর্ম আছে, হয় সে হিন্দু, না হয় মুসলমান, না বিএনপি, না হয় বৌদ্ধ, না হলে আপনার সে আওয়ামী লীগ, না হয় বিএনপি, না হয় এনসিপি, না হয় জামাত। খুব মানুষ তো আপনার চমৎকার কথা বলেছেন হারুন ভাই। আপনার কাছে আবার আসবো, আপনি
না, আমি খুব চমৎকার কথা বলেছেন, আপনি বিএনপির অভিজ্ঞতার কথা বলেছেন, কিন্তু আমি যেটা বুঝতে পারছি যে 2001 থেকে 2006 সাল পর্যন্ত, বাকিগুলি কথা আমি বাদ দিলাম, বিএনপি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে সেইটাকে কি আসলে অভিজ্ঞতা বলতে হবে, নাকি সেইটা আসলে বিএনপি ভুলে যেতে চাইবে এবং নতুন একটি রাজনৈতিক রাষ্ট্র মানে রাজনৈতিক ব্যবস্থা কায়েম করার কথা তারা বলছে 31 দফার মধ্যে দিয়ে? সেই 2001 থেকে 2006 যে বিএনপির অভিজ্ঞতা, এটা যত দ্রুত ভুলা যায় বিএনপি তত ভালো, কিন্তু আসলে আমাদেরও মনে করেন না, আপনারাও মনে করেন না। না না, আমি দ্বিমত করছি না। না হলে আপনার 2 মাস ধরে 3 মাস ধরে যে সংলাপ এবং আপনার এই সমস্ত কমিশন গুলো যে আলোচনা হচ্ছে এবং একটা অভিজ্ঞতার কথা বলে, সেজন্য অভিজ্ঞতার কথা বলে লাভ নাই। এটা তো বিএনপির অভিজ্ঞতা তো নেগেটিভ অভিজ্ঞতা, ওটা না থাকাই ভালো। সেটাই তো বলছি যে আপনার যে আলোচনাগুলো হচ্ছে এবং বিএনপি যে বিশাল পরিমাণ ছাড় দিচ্ছে, ছাড় দেওয়ার ফলশ্রুতিতে একটা যে জায়গায় আমরা দাঁড়ানোর চেষ্টা করছি, এটা তো আমি পজিটিভলি দেখতে চাই। ছাড় দিচ্ছে কোথায়? জব ডেসক্রিপশন থেকে কাজ কমাইতেছে। এখন যদি কেউ আমারে বলতো জব ডেসক্রিপশন, একটা নেতার কাজ কমাচ্ছে, তাতে নেতার কষ্ট কেন লাগতেছে? নেতার কাজ নাই গুলা, নেতারগুলি কাজ কমাচ্ছে। প্রধানমন্ত্রী 2 টার্মের বেশি থাকতে পারবে না, বিচার বিভাগে বিচারক নিয়োগ, আপনার সাংবিধানিক আপনি 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী না থাইকা তার আজীবনের জন্য পেনশনের ব্যবস্থা করে দেন, উনি খুশি হওয়ার কথা। তো খুশি হওয়ার কথা না, আমারে দিলে তো আমি খুশি হইতাম যে 8 বছর খালি চাকরি করবেন, সারা জীবন পেনশন খাবেন। সেগুলো চিন্তা করতে হবে ভবিষ্যতে, সারা জীবন পেনশন খাবেন। যেমন বারাক ওবামা খুব খুশি, সারা জীবন পেনশন খায়, 8 বছর প্রেসিডেন্ট থাকা। এত সমাজসেবা করার দরকার কি? আমি একটু আসি জনাব আদিব, আপনার কাছে একটু জানতে চাইছিলাম যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ছাত্র প্রতিনিধি হিসাবে যিনি সরকারে আছেন জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমাদের সাথে সাক্ষাৎকারেই বলেছেন, পরে সাংবাদিকদেরও বলেছেন যে তিনি আসলে সরকারে থাকবেন না, তিনি রাজনীতি করবেন। তার জন্য কি এনসিপিতে পদ রাখার ব্যবস্থা করা হচ্ছে? তাকে কি কাউন্সিল করে ঢোকানো হবে? তিনি এনসিপিতে আসলে কীভাবে আসবেন? মানে আপনারা এই ব্যাপারটাকে কীভাবে মেনটেন করতেছেন? তিনি যদি আদিব, আমাদের এই সময় নষ্ট করে আর কোনো লাভ নাই, তিনিও যদিও খুব কূটনীতিকভাবে বলেছেন যে আমি এনসিপিতে নাও যেতে পারি, আমি অন্য রাজনৈতিক দল করতে পারি, বাট এটা প্র্যাকটিক্যাল না। উনারা আপনাদেরই সহযোদ্ধা, এনসিপি আপনাদেরই মানে আপনাদের দল, এই এনসিপি দলের মধ্যে থেকেই ছাত্র প্রতিনিধিদের থেকেই এনসিপি হয়েছে। একটু যদি বলেন যে আসলে সিস্টেমটা দলের মধ্যে কি ভাবা হয়, আসিফ আসলে কি করা হবে? আসিফ মাহফুজ সাহেব দুইজনের ক্ষেত্রে এটি প্রযোজ্য না? এটি বিষয়টি হচ্ছে যে শুধু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা হচ্ছে মাহফুজ আবদুল্লাহ, শুধু মাহফুজ আলম শুধু সেটি নয়, বরঞ্চ আপনারা এনসিপি যেহেতু রাজনৈতিক দল আকারে এখানে রাজনৈতিক সংগঠন করতেছে, এটা যে কারোর জন্যই দুয়ার খোলা থাকবে। যদি কেউ চায়, মনে করে যে শুধুমাত্র গণহত্যাকারী দল কিংবা গণহত্যার সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত এরকম মেজর যে কেসগুলো, অনেক সময় লোকাল পলিটিক্সে অনেকে খুনের সাথে জড়িত হয়ে যায় লোকাল রাজনীতির ক্ষেত্রে, তো এই ধরনের ব্যতীত যদি শুধুমাত্র তারা দুজনে নয়, অন্য উপদেষ্টারও যদি মনে করেন কিংবা হচ্ছে এর বাহিরে বিএনপিরও যদি কোনো কিছু মনে করেন যে তারা আর পুরনো বিএনপির রাজনীতি করবে না, তারা এনসিপি করতে চাবেন, তাদের সবার জন্য দুয়ার খোলা। এবং সেটা স্বাভাবিকভাবেই একটা দল করতে হলে সেটা তাদের সাথে বোঝাপড়ার মাধ্যমে কিংবা হচ্ছে তিনি দলের কোন জায়গায় দায়িত্ব পালন করবেন, কোন জায়গায় সক্ষম, এগুলা যখন সিদ্ধান্ত চূড়ান্ত হয় তখন আলাপ আলোচনার মাধ্যমে মূলত এই বিষয়টি বাস্তবায়ন হয়। এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কবে আসবেন কিংবা তিনি কিভাবে কাজ করতে চান, এই বিষয়টি তো এখনও তিনি সুস্পষ্ট করেন না, কিংবা হচ্ছে তিনি আনঅফিসিয়ালিও আমাদের সাথে এই বিষয়টি ওইভাবে যোগাযোগ করে না। ফলশ্রুতিতে এই বিষয়টি আসলে এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া কিংবা হচ্ছে মন্তব্য করাটা কিছুটা জটিলতা আছে। এই নির্বাচনে একটু বলি, আপনাদের দলের একজন বলছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে ফেব্রুয়ারি মাসে কিছুতেই নির্বাচন হবে না, জামায়াতও প্রায় বলতেছে যে এই সংস্কার না করে বা পিআর পদ্ধতি ছাড়া অন্য কোথাও নির্বাচন হবে না। আপনাদের দলের মধ্যে আলোচনাটা কি? নির্বাচন হবে না? আপনারা কি নির্বাচনের জন্য প্রস্তুত না নির্বাচন পরে হবে, আগে গণপরিষদ নির্বাচন হবে? আপনাদের মধ্যে আলোচনাটা কি, বা যদি আমাদের যতটুকু বলা যায় আর কি, নিশ্চয়ই আপনারা পার্টি সিদ্ধান্ত জানাবেন। আমরা কিন্তু স্পষ্ট, আমরা অবশ্যই আমরা সেটি সুস্পষ্ট করেছি। আমরা দল গঠনের প্রথম থেকে আমরা বলেছিলাম যে আমরা নতুন রিপাবলিক এবং নতুন প্রজাতন্ত্র চাই, এবং সেই ধারাবাহিকতা আপনারা দেখছি যে গত জুলাই মাসে আমরা সারা দেশে যে পদযাত্রা করেছি সেখানে আমাদের স্পষ্ট লেখা ছিল যে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে জুলাই পদযাত্রা। ফলশ্রুতিতে আমরা আমাদের রাজনৈতিক লক্ষ্যর জায়গায় আমাদের নতুন সংবিধান হচ্ছে লক্ষ্য। ফলশ্রুতিতে সেই লক্ষ্য
লক্ষ্য অর্জনের জন্য যদি আগামীর ইলেকশন আমার স্ট্র্যাটেজিক জায়গায় যদি মনে হয় এটা আমাদেরকে অংশগ্রহণ করতে হবে, সেটা তফসিল গঠনের পরে হয়তো সেটার বিষয়ে আমাদের আলোচনা করবে। কিন্তু আমরা আমাদের এই মুহূর্তে মনে করি বাংলাদেশের সমাধানের জন্য গণপরিষদ নির্বাচনটাই হচ্ছে একমাত্র এবং হচ্ছে সঠিক এবং স্থায়ী পদ্ধতি। বরঞ্চ গণপরিষদকে কোনোভাবে পাশ কাটিয়ে পুরনো কাঠামো, পুরনো সাংবিধানিক কাঠামো রেখে দেওয়া, পুরনো সিস্টেমে নির্বাচন করা এবং সেই নির্বাচনের মাধ্যমে, এবং আমরা আরও একটি যেটি সবচেয়ে বড় আশঙ্কা করতেছি যে আগামী জাতীয় নির্বাচন নিয়ে, সেই নির্বাচনটি আমরা দেখতে পাচ্ছি যে এটি কি 2008 সালের কিংবা 2018 সালের প্রি ডিসাইডেড একটি ইলেকশন হতে যাচ্ছে কিনা, অর্থাৎ সেটি একটি রাজনৈতিক দল এবং বিশেষ করে রাষ্ট্রের যে অন্যান্য এস্টাবলিশমেন্ট আছে, বিশেষ করে আপনার সরকারের ভিতরে বিভিন্ন সংস্থা, প্রশাসন এবং একই সাথে মিডিয়ারও বেশ কিছু এস্টাবলিশমেন্টের একটা যৌথ প্রযোজনা, একটি প্রি ডিসাইডেড এই জায়গাটাতে একটু আসি, ইলেকশন হচ্ছে কিনা সেটির একটি প্রশ্ন থেকে যায়। ওকে, এই জায়গাটাতে একটু আসি। গণপরিষদ নির্বাচন হলে সরকার পরিচালনা কে করবে? মানে গণপরিষদে নির্বাচিতরাই সরকার পরিচালনা করবে? হ্যাঁ, অবশ্যই গণপরিষদে যারা নির্বাচিত হবেন তারাই সরকার পরিচালনা করবেন, তারাই দেশের প্রধানমন্ত্রী থাকবেন, তারা মন্ত্রী পরিষদ নিয়োগ দিবেন, সচিবালয় পরিচালনা করবেন, তারাই সবকিছু গঠন করবেন, তারাই নতুন সংবিধান। অর্থাৎ এই গণপরিষদটা নির্বাচন আপনি বলতেছেন সেইটা জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে আসলে মৌলিক তফাৎ নাই, কিন্তু তাদের হচ্ছে সংবিধানটা পরিবর্তন করতে হবে, এরকম একটা এজেন্ডা তাদের থাকবে। নতুন সংবিধান প্রণয়নের ম্যান্ডেটটা থাকবে, তাদের নতুন সংবিধান প্রণয়নের ম্যান্ডেট থাকবে, তাই তো? যে সেইটার জন্য আপনার গণপরিষদ হচ্ছে। আমার মনে হচ্ছে যে এইটা হয়তো পরবর্তীতে আপনাদের রাজনৈতিক একটা ঐক্যমত সৃষ্টি হইলেও হইতে পারে বিএনপির সঙ্গে, আমি জানি না। হারুন ভাই নিশ্চয়ই প্রসঙ্গে পরে বলবেন। আপনি যেটি বলতেছিলেন, আপনারা কি এখনো মনে করতেছেন যে প্রশাসনটা আসলে, আওয়ামী লীগ তো এখন আর নাই, তো প্রশাসনটা কি আসলে বিএনপির কবলে চলে গেছে বলে আপনি মনে করতেছেন? যে মাঠে যারা এসপি ওসি আছে বা যারা ডিসি বা টিএনও আছে তারা আসলে বিএনপির লোক, এরকম কি মনে করতেছেন আপনারা? বা জামাতের লোক, না কি মনে করতেছেন? মানে প্রশ্নটা কার কাছে চলে গেছে? মানে প্রশ্নটার ব্যাপারে কোথায় আপনাদের একটু দ্বিধা? এটা কি ভাই আমাকে? জি জি আদিব আপনাকে বলছি, আপনাকে বলছি। আচ্ছা হ্যাঁ, এই জায়গাটি শুনেন, এখানে সুস্পষ্ট বিষয় সেটি হচ্ছে যে আমরা যে আশঙ্কাটি করছি, যে আপনি দেখবেন যে কিছুদিন পূর্বেও কালের কণ্ঠ যে নিউজটি করেছে, বিশেষ করে যে বিএনপির সাথে একটা সিট বা আসনের একটা সমঝোতা হচ্ছে। তাহলে এই যে সমঝোতা হচ্ছে এবং এই তথ্যটি মিথ্যা একটা তথ্য জাতির সামনে দিয়ে, অর্থাৎ পুরো জাতিকে, অর্থাৎ এমন একটি ভাইব দেওয়া যে পুরো ইলেকশনটি হচ্ছে আসন সমঝোতার ভিত্তিতে, অর্থাৎ এখানে দিচ্ছে কে? বিএনপি দিচ্ছে। তাহলে বিএনপি যদি এই আসন দেয়, আমরা তাহলে তো 2008 সালের যে নির্বাচন, 18 সালের নির্বাচন হারুন ভাই এটা আরো সে বাস্তব অভিজ্ঞতা। বিএনপি সহ সবগুলো দল ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে একটি গিয়েছেন যে একটা কার্যকর বিরোধী দল কিংবা একটা সরকার গঠন করবে, এরকম একটা বিষয়। কিন্তু আমরা পরবর্তীতে কি দেখেছি যে সেখানে গিয়ে তারা কিন্তু প্রতারিত হয়েছেন, রাজনৈতিক প্রতারণার শিকার হয়েছেন, অর্থাৎ প্রি ডিসাইডেড। এখন আমি একটু শেষ করি ভাই। জি জি শেষ করেন, কিন্তু আসলে প্রেমিসটাই একটু আপনাকে একটু বলা দরকার ছিল। আপনারা যে পত্রিকার বা গণমাধ্যমের একটা সংবাদের উপর ভিত্তি করে যেটা আশঙ্কা করতেছেন বা যেটা আশা করতেছেন, সেটার ক্ষেত্রে আমি আপনাকে বলতেছি যে 91 সাল থেকে 96, 99 সবসময় পত্রপত্রিকায় এরকমভাবেই ইলেকশনে তফসিল হওয়ার আগে বা 4-5 মাস আগে, হারুন ভাই ভুল হইলে আমাকে ঠিক করে দিয়েন, যে তারা এরকম বলে এরশাদ সাহেব এবার বিএনপির সাথে জোট করতেছে, এইবার এরশাদ সাহেবের দল ভাঙা গিয়ে একটা আওয়ামী লীগের সাথে চলে যেতেছে, এইবারের ইলেকশন হবে সমঝোতার ভিত্তিতে ইলেকশন, মাঠের আগে টেবিলের ইলেকশন হবে। এগুলি পত্রপত্রিকায় হেডিং করে ভাই, ওইটা প্র্যাকটিক্যাল প্রবলেম না। কারণ হচ্ছে পত্রপত্রিকাগুলি আপনি দেখবেন, এই পত্রিকায় যে পত্রিকার আপনি নাম বলছেন, তারাই 2 দিন পরে বৈঠক করবে যে কোনোভাবেই সমঝোতা হচ্ছে না এনসিপি এবং বিএনপির। কথার কথা আর কি, মানে এইগুলির এত বেশি গুরুত্ব দেওয়ার কিছু নাই। এটা অনুমান ভিত্তিক রিপোর্ট, এরকম এরা করেই। আমি একটা সিমটমস বললাম আর কি, আপনি এটা জাস্ট একটা সিমটমস। আপনি এখানের একটি যে পত্রিকার নামটি আমি নিয়েছি, সেই পত্রিকাটিতে শুধু একটি পত্রিকা না, এটার সাথে বড় একটা এস্টাবলিশমেন্ট, মানে এস্টাবলিশমেন্ট বলতে কি আপনি যদি তার পিছনের গ্রুপ দেখেন, সেই গ্রুপের প্রতি রাজনৈতিক কিংবা সরকারের আচরণ এবং সেই গ্রুপ এখন কোন মাধ্যমে এবং এই গ্রুপগুলো, এই পত্রিকাগুলো এখন কাদের দ্বারা পরিচালিত হচ্ছে। একটা প্রশ্ন করতে পারি, আপনারা কি ইফতারির টাকা ওই গ্রুপটা থেকে নিছিলেন? একটা প্রশ্ন করি মাঝখানে, ইফতারের টাকা কি ওই গ্রুপ থেকে? না, আমাদের কোনো
আমাদের ইফতারির টাকা এই গ্রুপ থেকে তো নেওয়াই হয়নি, বরঞ্চ আপনাদের এখানে যে একটা পারসেপশন হচ্ছে বিএনপি বা অন্যান্য করে থাকে, বিশেষ করে যে আপনারা দোসর করে সবাইকে, মানে আমি একটা কথা বলে আরেকটা দোসর বলে ফেললেন, অন্য সময় তো যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে তাদেরকে কিছু বলেন না। মানে বাংলাদেশের কোন আইন একজন ব্যবসায়ী ভঙ্গ করছেন, উনি কারাগারে আছেন, আর আরেকজন ব্যবসায়ী এখন মৌজ করে আরামে আছেন, সেটা কোন আইনে আমি কিন্তু এটা জানি না। কোন আইনে একটা ব্যবসায়ীর পত্রিকা অফিসে মব হচ্ছে আরেকটাতে মব হচ্ছে না, আমি জানি না, কিন্তু আইনটা কি? না না না, এখানে আপনি তো স্পষ্ট করে আপনি দেখছেন যে আপনি যেই প্রশ্নটি তুলছেন যে একটি পুরো গ্রুপের প্রত্যেকটি হাউস যেভাবে আমাদেরকে ফ্রেমিং করছে এবং অভ্যুত্থানের নেতৃত্ব সবাইকে মিলে, সেটা থেকে আপনার স্পষ্ট বিষয়টি হয় যে এই গ্রুপের সাথে আমাদের ন্যূনতম দ্রুতবর্তীতম কোনো ন্যূনতম কোনো সম্পর্ক কিংবা হচ্ছে কোনো ধরনের আলাপ আলোচনাকে টেবিলেও বসা হয় না। ফলশ্রুতিতে এই যে অভিযোগটা করা হয়, সেই অভিযোগটাই তাদের এই পত্রিকাগুলোর একপাক্ষিক আচরণের মাধ্যমে কিন্তু এটা খারিজ হয়ে যায়। ফলশ্রুতিতে এই যে অভিযোগটা করা হয় এটা কোনোভাবে আসলে সঠিক না। আমি যে জায়গাটি বলছি যে এইটা একটা সিমটমস, আমি যেই বিষয়টি আপনাকে বলতে চাচ্ছিলাম যে আমরা কেন আশঙ্কা করতেছি, আমরা আশঙ্কা করতেছি সরকারের জায়গা থেকে সরকার বিএনপি নির্বাচন কিংবা হচ্ছে সংস্কার রিলেটেড যেই স্ট্যান্ডার্ড নেয় সেই স্ট্যান্ডার্ডের প্রতি এক ধরনের হচ্ছে তারা ঝুঁকে যায়। আমি জাস্ট হচ্ছে আপনাকে একটি উদাহরণ দিই, আপনি দেখেন এই যে ঐক্যমত কমিশনের পক্ষ থেকে যে জুলাই সনদের চূড়ান্ত খসড়া যেটা আর কি দলগুলোর কাছে দেওয়া হচ্ছে, সেখানে 8টি অঙ্গীকার নাম আছে। সেই অঙ্গীকার নামার মধ্যে একটি সরকারের ডিজায়ার হচ্ছে যে তারা এই জুলাই সনদের যে বিধিগুলো আছে, প্রস্তাব কিংবা সুপারিশ, সেগুলো সংবিধানের উপরে স্থান দিতে চেয়েছেন এবং একই সাথে তারা হচ্ছে কিন্তু সংবিধানের সাথে সেটা যদি দ্বিমত হয় তাহলে সেটিকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করছেন। তার মানে হচ্ছে কি যে সরকারের ঐক্যমত কমিশনের এমন একটি অবস্থান তৈরি হচ্ছে যে তারা একটি নতুন সংবিধান আশা করতেছেন, অর্থাৎ কারণ নতুন সংবিধান ছাড়া তো আপনার বিদ্যমান সংবিধানের উপরে আপনি হচ্ছে ওইভাবে স্থান দিতে পারবেন না। কিন্তু সমস্যা যেটি হচ্ছে যে এটি যদি আমি একটু অন্যভাবে উদাহরণটা দেই, যে অনেক সময় দেখবেন যে ফ্যামিলিতে ছোট ভাইয়ের হচ্ছে কোনো মেয়েকে পছন্দ হয়, এখন সে এক্সপেক্ট করে তার বাচ্চা হবে, সংসার হবে, কিন্তু পরিবারের কাছে বলতে পারে না যে সে বিয়ে করতে চায়। অর্থাৎ এই ঐক্যমত কমিশন, তার বড় ভাই হচ্ছে বিএনপির ভয়ে সে বলতে পারে না যে নতুন সংবিধান প্রয়োজন, গণপরিষদ নির্বাচন, অর্থাৎ তার ডিজায়ার আছে, স্ট্যাটাস আছে যে জুলাই সনদ যেটা করছে সেটা হচ্ছে নতুন সংবিধান গণপরিষদের মধ্যে রূপান্তর, কিন্তু তিনি হচ্ছে পুরনো পদ্ধতিতে তিনি আছেন। আমরা এই জায়গা থেকে একটু হারুনের কাছে আসি। হারুন ভাই, আপনারা বড় ভাই, সেজন্য জাতীয় ঐক্যমত কমিশন ইচ্ছা থাকা সত্ত্বেও বা প্রয়োজন থাকা সত্ত্বেও নতুন সংবিধানের কথা বলতে পারে না, এবং সেই ক্ষেত্রে যদি আপনি একটু বলেন যে নতুন সংবিধানের ক্ষেত্রে বিএনপির আপত্তিটা কোথায়? বিএনপি নতুন সংবিধান, শুধু নতুন সংবিধান না, কিন্তু বিএনপি নতুন সংবিধান করতে চায় না, পুরনো সংবিধান রাখতে চায়, শাহাবুদ্দিন সাহেবের আন্ডারে এই শপথ নিয়ে তাকেই রাখতে চায় এবং বিদ্যমান ব্যবস্থা বজায় রাখতে চায়। এইটার কারণটা আসলে কি আপনি যদি একটু বলেন। আপনি তো দেশের সার্বিক খবর রাখেন। জি, এই যে আপনার বিভিন্ন কমিশনগুলো গঠন করা হয়েছে এবং জুলাই সনদ একটা তৈরি হচ্ছে এবং সেটাও একটা এগ্রিমেন্ট হবে, আমি আশাবাদী, এবং এখানে সর্বসম্মতভাবে সবার স্বাক্ষরও থাকবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার সংবিধান সংস্কার কমিশনও করা হয়েছে, সেখানে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে এবং সেখানেও কিন্তু সংবিধানের অনেক কিছু পরিবর্তন হবে। এখন এই বিষয়গুলোর প্রতি তো আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। নতুন সংবিধান আর সংবিধান যে সমস্ত বিষয়গুলো পরিবর্তন হওয়া প্রয়োজন, বাংলাদেশের 72-এর সংবিধান তৈরি হওয়ার পর 15টার সংশোধনী এসছে এবং এটাই শেষ না। আপনি যদি আজকে বলেন পৃথিবী চলমান, চলছে, চলে যাবে, আমরা আজকে চলে যাব, এরপর আবার দেখা যাবে ওই সংবিধান আবার নতুন করে সংশোধিত হবে সময়ের প্রয়োজনে, যুগের প্রয়োজনে, চাহিদার প্রয়োজনে। এখন বর্তমানে আমরা যে পর্যায় পর্যন্ত আমরা ঐক্যমতে যেতে পারছি, সেই জায়গাগুলো তো অবশ্যই আপনার সাংবিধানিক ভাবে একটা জায়গা আসবে এবং এটা যেহেতু একটা রাজনৈতিক সমঝোতা হচ্ছে, সেই ক্ষেত্রে আস্থা বিশ্বাসের প্রশ্ন। এখন যদি আপনি অনুমান করে আগেই বলে বসেন, অনুমানের উপর কোনো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে না, অনুমান করে কোনো কথা বলাও ঠিক নয়। আপনি অনুমান করে যদি বলে দেন যে বিএনপি ক্ষমতায় আসলে, আমি সরাসরি প্রশ্ন করি হারুন ভাই, এই রাজনৈতিক ঐক্যমত্য কমিশন, ওই ঐক্যমত্য কমিশনকে কি আপনারা প্রভাবিত করতেছেন? আমি প্রায় দেখি, কিন্তু ঐক্যমত্য কমিশন বিটিভিতে দেখায়, তো আমি দেখি যে সব পার্টির লোকেরা কথা বলতে সময় একরকম, বিএনপি কথা বলার সময় যিনি তাকে ইন্ট্রোডিউস করে দেন তার সেটা অন্যরকম। আলী রিয়াজ স্যার যখন ওই প্রশ্নের কোনো একটা জবাব দিতে চান তার টোন অন্যরকম।
আমি কিন্তু যদি ধরেন আমি বিদেশে থাকি, আমি চিনি না কোনটা বিএনপি এনসিপি, বাংলাদেশে 1 2 3 4 5 6 7 8 নাম্বার দল কোনটা আমি চিনি না। আমি তো একবারে চিনতাম যে হ্যাঁ এবার সালাউদ্দিন সাহেব কিছু একটা বলবে, এখন আলী রিয়াজ স্যার ছাত্রের মতো শুনবে যে হ্যাঁ সালাউদ্দিন সাহেব এখন কি বলতেছে। আচ্ছা, এখানে আমার ধারণা যে আপনার এই যে সংলাপের অনুষ্ঠানগুলোতে 32টা রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। আচ্ছা, একটা বিষয় আপনি বলেন যে আমাদের নির্বাচন কমিশনের বিভিন্ন রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার যে বিধান নীতিমালা রয়েছে, আপনি বলেন তো এই নীতিমালা বিধান অনুযায়ী কি এই সংগঠনগুলোর আপনার নিবন্ধন দেওয়া হয়? অতীতে দেওয়া হয়েছে? না, দেওয়া হয় না বাংলাদেশে। তাহলে আপনি বিবেচনা যখন আপনি যাচ্ছেন আলোচনায়, তখন শেখ হাসিনা নির্বাচনের সময় বলেছে আরে 40টা নিবন্ধিত রাজনৈতিক দল, আরে 32টাই তো নির্বাচনে অংশগ্রহণ করছে, বিএনপি না করলো তো। এখন বিষয়টা হচ্ছে আপনি যখন শেখ হাসিনা সরকার তো দুষ্ট, আমার আলী রিয়াজ স্যার তো ভালো, এখন কথা তো হচ্ছে দাওয়াত দিলেন কেন 32টা রাজনৈতিক দল? দাওয়াত 3টারে দিতে বিএনপি জামাত, এটা তো আমি বলতে পারবো না, এটা তো আমি বলতে পারবো না। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যখন একটা সংলাপে বসছেন তখন 32টা দল, তখন বলছে সংখ্যাগরিষ্ঠ দল। এখন সংখ্যাগরিষ্ঠ দলের জনসমর্থন, তাদের ভিত্তি অবস্থা, আমি এনসিপি কে ছোট করে বলার জন্য বলছি না, এখানে আপনার এই অবস্থানটার জায়গায় যখন আপনি যাচ্ছেন তখন তো এখানে বিএনপি কি আপনি একটা, আমি বলবো যে বৈষম্য করছেন বিএনপির প্রতি। সুতরাং এখানে বাস্তবতাটা কি? বিএনপি না গেলে তো আপনার যে উদ্দেশ্য নিয়ে সংলাপটা আয়োজন করা হচ্ছে, বিএনপি না গেলে তো সংলাপই হবে না, বিএনপি না গেলে তো আপনার সমাধানটাই হবে না। হারুন ভাই, আমি কি বুঝি আমি আপনাকে বলি, আমি আমার ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র ছিলাম, কিন্তু ক্লাসে যখন হেড স্যার 20 জন ছাত্রকে ডাকলেন আমাদের একসাথে বলার জন্য আগামী মেট্রিক পরীক্ষাটা আমরা কিভাবে অংশগ্রহণ করব, সেই সময় তিনি কিন্তু আমাদের 20 জনকে একই রকম সম্মান দিলেন, একই রকম মর্যাদা দিলেন। আমার কোনটা চাহিদা, আমি কোনটা চাই, সেইটাকে কিন্তু তিনি আলাদা করে দেখেন নাই। আপনারা যখন জাতীয় ঐক্যমত্য কমিশনে বসছেন, আপনি আর 32 নম্বর দলটা তো একই রে ভাই, এইটা তো আমাকে মানতে হবে। না, এখানে পার্থক্য আছে খালেদ ভাই, এটার সাথে আমি আপনার সাথে দ্বিমত করব। এই কারণে দ্বিমত করব যে আমরা রাষ্ট্র পরিচালনার যে আমাদের অভিজ্ঞতা, আপনি যদি আমাকে এখানে, আমি খারাপ বলবো না, যে ধরেই নিচ্ছি যে বিএনপি আগামী দিনে একটা মেজরিটি নিয়ে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে এটা মেজরিটি নিয়ে ক্ষমতায় যাবে, তাহলে ক্ষমতায় গেলে রাষ্ট্রটা যেন অতীতের মতো, যে অতীতের কথাগুলো বলছেন 2001 থেকে 2006 বা আপনার বিভিন্ন সময় আওয়ামী লীগের দুঃশাসনের সময় এই পর্যায়ে পরিস্থিতি, আমাদের তো অভিজ্ঞতা হয়েছে, বিচারক নিয়োগ বলেন, প্রশাসনিক বিভিন্ন জায়গায় নিয়োগ বলেন, এই সমস্ত জায়গায় যে সমস্ত কর্মকাণ্ডগুলো করছে, সেই অভিজ্ঞতার আলোকিত সংস্কার কার্যক্রমগুলো আমরা হাতে নিচ্ছি যেন আগামী দিনে এই জায়গাটাকে দেশকে না নিয়ে যেতে হয়। সেই ক্ষেত্রে বিএনপির অভিজ্ঞতার আলোকে আমি মনে করি, বিএনপি যেহেতু রাষ্ট্র পরিচালনার জন্মলগ্ন থেকে তার যে অভিজ্ঞতা, তার যে আপনার বিচক্ষণতা রয়েছে, সেই জায়গাগুলো তো আপনার বিএনপি জায়গা থেকে বলবেই। সেই জায়গা থেকে আপনি অন্য দলের সাথে যদি আপনি বিএনপিকে একই পাল্লায় দাঁড় করাতে চান, হবে না। ভোটের আগে পর্যন্ত আমার কাছে মনে হয় হারুন ভাই আমাদের আলী রিয়াজ স্যারের অভিজ্ঞতা কম, সেই জন্য উনি একই পাল্লায় দাঁড় করাতে পারেন না। না, আমি আলী রিয়াজের অভিজ্ঞতা কম বলবো না, উনার যদি অভিজ্ঞতা থাকতো উনি সবাইকে একই পাল্লায় দাঁড় করাতেন। উনার অভিজ্ঞতা থাকলে উনি সবাই একই পাল্লায় দাঁড় করাতেন। আমি নির্বাচনই হয়নি, আপনার নির্বাচন এখন সবচেয়ে জাতির যেটা বড় প্রয়োজন, যে ক্রাইসিসের মধ্যে আমরা আছি, এই ক্রাইসিস থেকে উত্তরণের সবচেয়ে একটা বড় প্রয়োজন একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন। এবং এই নিরপেক্ষ নির্বাচনের মধ্যে যদি আপনার কোনো ধরনের প্রশাসনিক, যেটা নির্বাচন আমি 30 বছর থেকে জাতীয় সংসদ নির্বাচন করে আসছি, নির্বাচনের মধ্যে যদি কোনো টায়ারের কোনো সরকারি প্রতিষ্ঠানগুলোর আপনার সেনাবাহিনীর জায়গা থেকে হোক, প্রশাসনের জায়গা থেকে হোক, আপনার আইন প্রক্রিয়া সংস্থার জায়গা থেকে হোক, যদি কোনো ধরনের অনিয়ম পরিলক্ষিত, তাহলে কিন্তু দেশের সর্বনাশ হবে। এই বিষয়টি আমি মনে করি এইটা আপনার চেয়ে বেশি আর কে জানে হারুন ভাই। আমি শুধু বলতে চাইছিলাম, যদি আপনারা রাজনৈতিক ঐক্যমত্য কমিশন যদি বিএনপি নির্বাচনের আগেই বিএনপিকে আলাদা এবং সবচেয়ে বড় দল হিসেবে বিবেচনা করে, এইটার খারাপ দিক হলো প্রশাসনে এইটার মাধ্যমে একটা মেসেজ যায়। ভাই, আমার বন্ধুরা তখন একটা মেসেজ নেয় যে এখন তো ক্ষমতায় বিএনপি আসতেছে, আমি বিএনপিকেই তেলাই, আমি হারুন ভাইয়ের ভোট, বা হারুন ভাই যে ভোটের আগে রাত্রেবেলা টাকা বিলাবে, ওই টাকা বিলাবে, ওইটার ব্যবস্থা আমি করে দেই। শুনেন, এই মেসেজটা তো দেওয়া হচ্ছে। আলী রিয়াজ স্যারের অভিজ্ঞতা নাই, সেই জন্য উনি সবগুলি দলের একরকম দেখতে পারতেছে না, বিএনপিকে ওনার বড় ভাই বলেছে আদিব। ঠিক, এটা শুধু প্রশাসন না, আপনি যেটা বলছেন যে আগামীতে কোন দল ক্ষমতায় যাবে, তখন প্রশাসনের লোকদের মধ্যে সে একটা
টেন্ডেন্সি তৈরি হয়। এটা আমাদের সাধারণ জনগণের মধ্যে, ভোটারদের মধ্যে প্রোটিন যে ভোট থাকে সেটাও কিন্তু আপনার একটা আমার মনে হয় হারুন ভাই আপনার কাছে আসবো। আমি আদিবের কাছে যাই। আদিব, আমি যদি এখন আসলে ন্যায় বিচারের কথা বলি, যেটা আমি আমার শিক্ষক প্রফেসর আলী রিয়াজের মধ্যে দেখি নাই, প্রফেসর আলী রিয়াজকে দেখে আমার কাছে মনে হয়েছে যে উনার কমিশন কিছুটা হইলেও বিএনপিকে বাড়তি বড় ভাই সুলভ মর্যাদা দিচ্ছে, এটা আমি আপনার সাথে কিছুটা একমত। কিন্তু উনি যদি আসলে ন্যায় বিচারক হইতেন, নিবন্ধনহীন এনসিপিকে তো উনার ডাকারই কথা না। আপনারা ওইখানে অনেক বেশি জায়গা পাইছেন, অনেক বেশি কথা বলতেছেন। এখন হইতে পারে আপনারা আন্দোলনের ক্ষেত্রে একটা প্রধান মুখ, হইতে পারে আপনারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, হইতে পারে আপনারাই আন্দোলন করছেন, কিন্তু যখন রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে কথা হবে তখন এনসিপির কোনো ভূমিকাই থাকা উচিত না এখানে। অনিবন্ধিত রাজনৈতিক দল ভাই, আপনারাও কিন্তু বড় ভাই সুলভ জায়গায় অনেক ঝগড়া করছেন। একটু সঠিক একটু তথ্য গ্যাপ আছে। তথ্য গ্যাপটা হচ্ছে যে ভাই 33টি রাজনৈতিক দলের ভিতরে প্রায় 10 থেকে 12টি কিন্তু অনিবন্ধিত রাজনৈতিক দল আছে এবং যাদের অধিকাংশ মানলাম আছে। ওই দলগুলিও যেরকম ভাবে ট্রিট হওয়া উচিত ছিল, আপনাদেরও সেই একই ভাবে ট্রিট হওয়া উচিত ছিল। আপনারা বিএনপির পাশে গিয়ে বসছেন, জামায়াতের পাশে গিয়ে বসছেন, সবাই এসে আপনাদেরকে অপেক্ষা করছে। আমরা স্পষ্ট করে বলছিলাম যে ঐক্যমত কমিশন কিসের ভিত্তিতে দল নির্বাচিত করছে সেটা সুস্পষ্টতার ব্যবস্থা থাকে। এটা কিন্তু আমি নিজে যেদিন ঐক্যমত কমিশনের মিটিংয়ে গেছি আমি নিজে বলছি, সেটা আপনি ভিডিও দেখবেন যে আমার বক্তব্য, যে আমি বারবার স্পষ্ট করে বলছি যে ঐক্যমত কমিশন কিসের ভিত্তিতে নির্বাচিত এই দলগুলোকে ডাকতেছে, মানে কোন কোন ভিত্তিতে। কারণ সেখানে আমাদের অভিযোগ ছিল যে 30টি দলের অন্তত 5 থেকে 7টি দল তারা ওইখানে গিয়েছে শুধুমাত্র সালাউদ্দিন ভাইয়ের পাশে বসে একটা ছবি তোলার জন্য, কিংবা হচ্ছে সংবাদ সম্মেলন করার জন্য। সালাউদ্দিন ভাই যখন কথা বলবে তখন দাঁড়িয়ে গিয়ে তাকে দ্রুত সমর্থন দেওয়া, তালি দেওয়া, এবং বিপক্ষে এনসিপি কিংবা হচ্ছে জামাত কিংবা হচ্ছে অন্য দলগুলো যখন একটা যৌক্তিক বিতর্ক করে তখন বিতর্কের ভিতরে ঝামেলা করা কিংবা হচ্ছে তাকে বাধা দেওয়া। সেটা আমার সাথেও ঘটছে। একবার আমি আপনাকে এটা বলতেও শুনছি এবং আমি আপনার এই মন্তব্যের সাথে একমত। কিন্তু আমি আপনাকেই বলবো আদিব, আপনার বিবেচনায় এনসিপি কি ওইখানে যতটা গুরুত্ব পাইছে ততটা গুরুত্ব ডিজার্ভ করে? আমি দেখছি বিএনপির পরে সবচেয়ে বেশি গুরুত্ব এনসিপি পাইছে। জামাতের সাথে আপনাদের একটা লড়াই হয়তো হবে, কেন পাবেন, কেন আপনারা এত গুরুত্ব? না, এখানে গুরুত্বর বিষয় যেটি হচ্ছে, এটা হচ্ছে রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ করে তোলা। আপনি যদি দেখেন এখানকার গণ অভ্যুত্থান পরবর্তীতে বা গণ অভ্যুত্থান থেকে শুরু করে এনসিপি একটি রাজনৈতিক শক্তি আকারে এখানে হাজির হয়েছে, এবং এটা সাধারণ জনগণের এনসিপির প্রতি যে বিশ্বাস এবং এক্সপেকটেশনে একটা বড় পারদ তৈরি হচ্ছে, এবং সেই এক্সপেকটেশন অনেক সময় কিছু কিছু জায়গায় পূরণ না হলে তারা যেভাবে হতাশ হচ্ছে জাতি, ফলশ্রুতিতে এটি জনগণের আকাঙ্ক্ষাকেই সরকার হচ্ছে শ্রদ্ধা করছে, কিংবা জনগণের আকাঙ্ক্ষাকে জনগণ সরকার হতে তার জায়গা থেকে হচ্ছে গুরুত্ব দিয়েছে। জনগণের আকাঙ্ক্ষা সরকারে বুঝতে পারার মানে মেকানিজমটা কি সেইটা বুঝতে পারলে আমাদের জন্য ভালো হতো। যাই হোক, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমি একই প্রশ্ন দুজনকে করতে চাই। প্রথমে আদিবকে দিয়ে শুরু করি। আদিব, আপনি আমাদের বলবেন কি যে নির্বাচনটা কবে হবে এবং হইলে এটা জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা? মানে গণপরিষদ এটা নাম নিতে পারে, যেহেতু ম্যান্ডেটের প্রশ্ন, সংবিধান পুনঃপ্রবর্তন করবে কি করবে না, এবং আপনি যদি একটু বলেন যে সেটাতে এনসিপি অংশ নেওয়ার ব্যাপারটা আসলে কবে নাগাদ বোঝা যাবে। একই প্রশ্ন আমি বিএনপিকে করতে চাই, বা বিএনপিটা জানতে চাই যে ইলেকশন হবে বলে মনে করেন কিনা, এবং ইলেকশনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক অবনতি ঘটতে পারে বলে মনে করেন কিনা। আমি প্রথমে আদিবকে জানতে চাইবো যে আদিব, আপনি যদি একটু বলেন যে ইলেকশনটা কবে হবে। আমরা স্পষ্ট করে বলেছি, সেটি আপনার এই বক্তব্যে স্পষ্ট করে বলেছিলাম যে এনসিপি অবশ্যই ইলেকশনে অংশগ্রহণ করবে, সেটি অবশ্যই গণপরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবে। কোনোভাবেই সরকারের বিভিন্ন, সরকার শুধু না, রাষ্ট্রের বিভিন্ন এস্টাবলিশমেন্টের সম্মিলিতভাবে একটি প্রি ডিসাইডেড ইলেকশন করে, বিশেষ করে বিভিন্ন সংস্থা, ব্যবসায়িক গ্রুপ, মিডিয়া গ্রুপ এবং বিএনপিও সহ ইনক্লুডিং, যে একটি প্রি ডিসাইডেড ইলেকশন করতে যাচ্ছে, যে ইলেকশনে বিএনসিপিকে নেওয়ার জন্য বরঞ্চ নানাভাবে হচ্ছে চতুর্দিক থেকে প্রেশার ক্রিয়েট করা। জনাব, আমরা একটু হারুন ভাই আপনার কাছ থেকে শুনতে চাই যে এই প্রসঙ্গে নির্বাচনটা কবে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কিনা, আমরা একটা শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন দেখব কিনা? আমি অত্যন্ত স্পষ্টভাবে বলছি যে নির্বাচন, যেটাই আপনার সরকারের এখন টার্গেট, মধ্য ফেব্রুয়ারির পূর্বেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া, সেটি অবশ্যই আপনার নির্বাচন অনুষ্ঠিত করতে হবে জাতীয় স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে। দ্বিতীয়ত, এই নির্বাচনটি হতে হবে সকলের কাছে গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, এবং প্রশাসনিক দায়িত্বে যারা নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব পালন করবেন, সেনাবাহিনী থেকে শুরু করে
একেবারে নিম্ন পর্যায় পর্যন্ত সকলেই আপনার একটা দায়বদ্ধতা এবং জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। আমি অনুমান করে এই প্রি ডিসাইডেড আপনার নির্বাচন, এখানে বিএনপিকে কেউ নির্বাচিত করার জন্য আমরা নির্বাচন করব না। আমি ব্যক্তিগতভাবে পরিষ্কার বলে দিচ্ছি যে বিএনপির জায়গা থেকে যে আমরা চাই দেশে একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ফিরে আসুক। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, পৃথিবীর কোন দেশে, কয়টি দেশে আছে যে প্রধানমন্ত্রী থাকলে দলের প্রধান থাকতে পারবে না? এটা ভারতে আছে, না পাকিস্তানে আছে, না পৃথিবীর যেসব দেশে গণতান্ত্রিক চর্চা হয়। ধরেন কোথাও নাই হারুন ভাই, বাংলাদেশে কি অসুবিধা? না না, আদিব আমি একটু বলি, আমি বলি খালিদ ভাই, ধরেন এই পৃথিবীতে কোথাও নাই, বাংলাদেশে থাকতে কি অসুবিধা? না না, বাংলাদেশে কেন করবেন? সংসদ নেতা প্রধানমন্ত্রী হন। সংসদ নেতা কারা নির্বাচিত করে? সে দলের প্রধান হতে পারে, নাও পারে। না না, সংসদ নেতা প্রধানমন্ত্রী না না, দলীয় প্রধান প্রধানমন্ত্রী দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবে না। না, দলীয় প্রধান নেতা হয়, সংসদ নেতা প্রধানমন্ত্রী হয়, আপনার সংসদের প্রধানমন্ত্রী হয়, সংসদের প্রধানমন্ত্রী হন। তাহলে দলীয় নেতা হই না, প্রধান হন, দলীয় নেতা হই না। সংসদ নেতা যদি দলের প্রধান হন, তাহলে তো সেই ক্ষেত্রে তার প্রধানমন্ত্রী হতে বাধা নাই। আপনি ইন্ডিয়ার কথা দেখেন, কন্ট্রাডিক্ট করার তো কোনো প্রয়োজন নাই। ইন্ডিয়াতে দলের প্রধান অমিত শাহ, আপনার ইন্ডিয়াতে ইন্দিরা গান্ধী, ইন্ডিয়াতে আপনার আপনি বর্তমান ইন্ডিয়াতে দলের প্রধান অমিত শাহ, বিজেপির প্রধান অমিত শাহ। না, এখানে তো তারা কোয়ালিশন সরকার করে আছে। কোয়ালিশন সরকারের জন্য না, কোয়ালিশন সরকারের যতদিন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ততদিন অমিত শাহ হচ্ছে বিজেপি প্রধান। না না, ঠিক আছে, তো অমিত শাহ তো একটা দলের প্রধান, কিন্তু নরেন্দ্র মোদী তো হচ্ছে তাদের জোটের প্রধান। না না, জোট না না, জোটের প্রধানমন্ত্রী তাদের ভাই ভাই, আমি আপনাদের বলি, আমি বলি, এই ইংল্যান্ড আছে না, ইংল্যান্ডের মধ্যে হচ্ছে যে লেবারের মিনিস্টার যখন মানে দলের মানে সংসদ নেতা হন, তখন ডিফেক্টো দলের প্রধান হয়ে যায় হচ্ছে উপপ্রধানমন্ত্রী, বুঝছেন? মানে তিনি আর দলের কার্যক্রমে অংশগ্রহণ করেন না। খালেদ ভাই, আমি পৃথিবীর আপনার বিভিন্ন দেশে, আপনি ফ্রান্সের কথা চিন্তা করেন, ইরানের কথা চিন্তা করেন, ব্রিটেনের কথা চিন্তা করেন, আমেরিকার কথা চিন্তা করেন, ভারতের কথা চিন্তা করেন, এক একটা দেশে যে গণতান্ত্রিক প্র্যাকটিস, আপনি এটা প্রস্তাব করতে পারেন, কিন্তু এখন এটা না হলে আপনার সব ধ্বংস হয়ে গেল, এটা হলে সব সমাধান হয়ে যাবে। কিন্তু আমার কাছে মনে হয় কিন্তু আমি মনে করি হারুন ভাই, এইটা কোনো ইস্যু, আপনি ভেটারেন পার্লামেন্টেরিয়ান, আমার মনে হয় আপনি ভেটারেন পার্লামেন্টেরিয়ান, আপনি আরো ভালো জানবেন। ধরেন টেকনিক্যালি আমি ধরে নিলাম যে তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হইলেন, তিনি বিএনপির প্রধান না থাকলে আমার কাছে ভালোই লাগবে। ধরেন বিএনপির প্রধান আপনি হইলেন, বিএনপির প্রধান আপনি হইলেন, এটা আমার ভালোই লাগবে, খারাপ লাগবে না। প্রধানমন্ত্রী একজন, দল আর সরকার আলাদা। সেটা যেহেতু আলোচনা হচ্ছে, সেটা হতে পারে। বাংলাদেশের 50 বছর ইতিহাসে শেখ মুজিব দলের প্রধান ছিল, সেই সংসদের নেতা ছিল, সেই বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল। তো যাই হোক, এটা আপনার এরশাদও তাই, জিয়াউর রহমানও তাই, শেখ হাসিনা তাই। উদাহরণগুলি ভালো না ভাই, বিষয়টা না ভালো আর মন্দ, যার জন্য তো আমরা সংস্কারের দিকে আগাচ্ছি। সংস্কারের জন্য তো আমরা, যে কারণেই তো আমরা অনেক জায়গায় অনেক ছাড় দিয়ে অনেক জায়গায় অগ্রসর হয়েছে। আপনি যদি রাতারাতি মনে করেন যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে যাব, আমরা রাতারাতি ব্রিটেন হয়ে যাব, রাতারাতি আমরা 54 বছরে, আপনি বড় জোর আর 50 বছর বাঁচবেন, আর 54 বছর বাঁচবেন না হারুন ভাই। খালেদ ভাই, 54 খালেদ আপনি ভালো জানেন, 54 বছরে আমরা এখন তো একটা পক্ষ, আমি আপনাকে বলছি, আমরা বিজয়ী পক্ষ, আমরা মিলিত হচ্ছি, পরাজিত পক্ষ নাই। বাংলাদেশের তো দুর্ভাগ্য এখানেই যে আমরা যদি আপনার স্বাধীনতা যুদ্ধের পর পরাজিত পক্ষ আর বিজিত পক্ষ মিলিতভাবে আপনার দেশকে নিয়ে এগোতে পারতাম, তাহলে তো দেশের সংকট তো হতো না। এটা হচ্ছে বাস্তব সত্য কথা, এই কথাটা আপনাকে ভাবতে হবে। সেজন্য আপনারা 15 বছর আপনারা ছোট ছোট জিনিসগুলো একটু মাইনা নেন। ইভেন আপনার খালেদ ভাই দেখেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য সংলাপে আমরা একটা জাস্ট সংসদে একটা আইবাস সংলাপ হয়েছিল, আমরা বুঝতে পারিনি রাজনৈতিক দল। এটা 50 বছর আমাদের ব্যর্থতা নিঃসন্দেহে, কিন্তু আমরা তখন বসছি। কিন্তু তারপর আপনাকে ভাবতে হবে, আমি খোলাখুলি বলছি যে তারপর আমরা বিজয়ী পক্ষ বসছি। একেবারেই শেষ কথা, যে নির্বাচনে যারা এখন প্রতিবন্ধকতা করবে, নির্বাচনকে যারা অনুষ্ঠানের ক্ষেত্রে বিভিন্ন রকম শর্ত আরোপ করবে, আমি মনে করি এটা গণতন্ত্রের জন্য ক্ষতি হবে, রাষ্ট্রের জন্য ক্ষতি হবে। আমাদের নির্বাচন একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, নির্ধারিত সময়ে হওয়া প্রয়োজন,
এটা জাতির স্বার্থে এবং দেশের স্বার্থে। আজকে আমরা পুরো অনুষ্ঠানটি করেছিলাম হচ্ছে যে জুলাই সনদ কখন, এই শিরোনামে, কারণ এই ব্যাপারগুলি আজকে ফয়সালা হওয়া দরকার ছিল। সেজন্য একটা লাস্ট প্রশ্ন হিসাবে আপনার কাছে আসছে, আপনি যদি এটা বলেন, আমরা আদিবকে দিয়ে শেষ করি, আদিবকে দিয়ে শুরু করছিলাম। হারুন ভাই, আপনি যদি বলেন যে জুলাই সনদ কখন বলে আপনি মনে করেন, আপনি 1-2 মিনিটে যদি বলেন, আমি আর ইন্টারাপ্ট করতেছি না, আদিব শেষ করে দিলে। জুলাই সনদের ব্যাপারে তো একটা আলোচনা হচ্ছে এবং খসড়ার একটা তৈরিও হয়েছে, এবং এই ক্ষেত্রে তো বিএনপির জায়গা থেকে, আমাদের স্ট্যান্ডিং কমিটি মিটিং থেকে সিদ্ধান্ত হয়েছে এই জুলাই সনদে যে সমস্ত বিষয়ে আমরা ঐক্যমত পোষণ করেছি, আমরা সেখানে স্বাক্ষর করব, আমরা সেখানে আপনার সম্মতি দিব, কোনো অসুবিধা নাই তো। থ্যাংক ইউ। আদিব, এটা যদি একটু বলতেন, জুলাই সনদ কখন এবং বিএনপি স্বাক্ষর দিয়ে দিবে? না, আমরা জুলাই সনদের বিষয় স্পষ্ট বলেছিলাম যে বিএনপি যেখানে এখানে বারবার বলেছে শুধুমাত্র এটি একটি রাজনৈতিক অঙ্গীকারের জায়গা। আমরা দেখেছি যে জাতি এর পূর্বেও রাজনৈতিক অঙ্গীকারে বিশ্বাস করে বারবার প্রতারিত হয়েছে, যেটার ইতিহাস 90-এর গণঅভ্যুত্থান পরবর্তীতে আমরা দেখেছি এবং অন্যান্য সময় দেখেছি। ফলশ্রুতিতে আমরা বারবার বলেছি যে জুলাই সনদকে অবশ্যই আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তি দিতে হবে, এবং এটি গণপরিষদ নির্বাচনের পূর্বে এই জুলাই সনদ একটি অন্যতম ভিত্তি হতে পারে। ফলশ্রুতিতে জুলাই সনদকে অবশ্যই আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তি ব্যতীত এটি শুধুমাত্র একটি কাগজে বাঘে পরিণত হবে, যেটা আসলে পরবর্তীতে যারা নির্বাচিত হবে তারা দেখেছে যে এখানে হেসে হেসে বলবেন যে এরকম প্রতিশ্রুতি হয় রাজনীতি শেষ বলে। আপনারা আদিব, আপনারা বড় হয় এখন মানে আমি জানি না, আমরা আজকে আর অনুষ্ঠানে আলোচনার সময় নাই, কিন্তু আপনারা আসলে একটু ক্রিটিক্যালি জুলাই সনদকে বেশি দেখছেন কিনা সেটিও আপনারা নিশ্চয়ই বিবেচনা করবেন এবং এবার সিদ্ধান্ত নেবেন। তবে হারুন ভাই যে আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানের প্রতি আমি আবার একটু ইকো করে বলতেছি, আমরা যদি এই বিভেদ না বলে দেশকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে চেষ্টা না করি, তাহলে এটা আর কখনোই শুরু হবে না। এই বিভেদের বেড়াজালে আমরা পড়তেই থাকবো এবং এটা আমাদের কারো জন্যই কল্যাণকর হবে না। তবে আজকের আলোচনা অংশ নেওয়ার জন্য জনাব আরিফুল ইসলাম আদিব, আপনাকে অনেক 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 ধন্যবাদ। অনেক বিষয় আপনি আসলে অনেকগুলি আমাদেরকে পরিষ্কার করেছেন, এবং হারুন ভাই আপনি বরাবরই আমাদেরকে যে বিষয়গুলিতে আপনি পথ দেখাতে চান, আমরা অনেক বিষয়ে আলো পেয়েছি। অনেক দর্শক আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। দর্শক, আবারও দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো অতিথি নিয়ে।